অশ্রুজলে বোনা বিয়ে সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ১১ আরহামের কথা শুনে রাজীব হতবাক হয়ে তাকিয়ে থাকে। তার কাছে সবটা ধোঁয়াশাময় লাগছিল। রাজীব বলে, এর মানে কি? তোমরা তাহলে কেন আমার সাথে এমন নাটক করলে যে তুমি আর আরু একে অপরকে ভালোবাসো? আরহাম বলে, সেটা আপনি আরুষিকে গিয়েই জিজ্ঞেস করুন। বলেই আরহাম ক্যাফে থেকে বেরিয়ে যায়। রাজীব মারিয়াকে জিজ্ঞেস করে, আরহাম এসব কি বলে গেল মারিয়া? আরু তাহলে ওর সাথে কোনো সম্পর্কে নেই? তাহলে আমার সাথে মিথ্যা অভিনয় কেন করল? মারিয়া কি বলবে বুঝতে পারছিল না। রাজীব বলে, যাই হোক, যদি আরু আরহামের সাথে সম্পর্কে না থাকে তাহলে এখনও আমার সুযোগ আছে। আমি আমার আরুকে নিজের করে নিতে পারি এখনও। কথাটা ভাবতেই রাজীবের মুখে হাসি ফুটে ওঠে। এদিকে মারিয়া রাজীবের কথা শুনে চমকে ওঠে। সে ভাবে, এতদিনে আমি ভেবেছিলাম রাজীব ভাইকে নিজের করে পাব, কিন্তু রাজীব ভাই আবারও আরুকে নিজের করে পেতে চাইছে। না, এটা আমি হতে দিতে পারি না। আমি কিছুতেই আরুকে আবার আমার আর রাজীব ভাইয়ের মধ্যে আসতে দেব না। তার জন্য আমায় যত নিচে নামতে হয় নামব। আরুষি যদি এভাবে সিঙ্গেলি থাকে তাহলে রাজীব ভাইকে দমানো যাবে না। এবার আমি এমন কিছু করব যাতে রাজীব ভাই আর কখনো আরুষির দিকে না তাকায়। কথাগুলো ভেবেই মারিয়ার চোখ যায় তার ফোনে। ফোনটা হাতে নিয়ে গ্যালারিতে ঢুকে কিছু ছবি দেখে সে বলে, এই ছবিগুলোই এখন আমার অস্ত্র হবে। আমায় ক্ষমা করে দিস আরু। কিন্তু ভালোবাসা আর যুদ্ধে সবকিছুই জায়েজ। নিজের ভালোবাসাকে আপন করে পেতে হলে যে আমায় আমাদের বন্ধুত্বের বলিদান করতেই হবে। খান বাড়িতে লেগেছে উৎসবের আমেজ। আগামীকাল আরহাম ও শায়রার বিয়ে ঠিক করা হয়েছে। সেজন্য এখন চলছে প্রস্তুতিমূলক কাজ। গোটা বাড়ি সেজে উঠলেও আমান দুঃখ ভারাক্রান্ত হয়ে বাড়িমায় ঘুরে বেড়াচ্ছে। ভাইয়ের বিয়ের আনন্দ যেন তাকে স্পর্শ করতে পারছে না। আমান এভাবেই ঘুরে বেড়াচ্ছিল, এমন সময় হঠাৎ করে সে কারো একটা সাথে ধাক্কা খায়। সামনে তাকাতেই শায়রাকে দেখে অবাক হয়। শায়রা আমানের দিকে তাকিয়ে বলে, ওহ আমান, তুমি একটু দেখে শুনে চলাফেরা করো। আমান এবার ভালোভাবে শায়রাকে পর্যবেক্ষণ করে। শায়রা গায়ে হলুদ উপলক্ষে খুব সুন্দর একটা হলুদ শাড়ি পরেছে। আমানের বুকের ছটফটানি বাড়ে। সে বলে ওঠে, তোমাকে অনেক সুন্দর লাগছে শায়রা আপাই। শায়রা একটা লাজুক হাসি দেয়। অতঃপর বলে, ধন্যবাদ। বলেই সামনের দিকে এগোয়। আমান শায়রার যাওয়ার দিকে তাকিয়ে বলে, তোমাকে নিজের মনের কথা না জানানোর কষ্ট আমার চিরকাল থেকে যাবে শায়রা। আমি তো ভাবতেই পারছি না যে কাল থেকে তোমায় নিজের ভাবির আসনে বসাতে হবে। বলেই সে নিজের চুল খামচে ধরে। এদিকে শায়রা গুনগুন করে গান গাইতে গাইতে সামনে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে সে আরহামের মুখোমুখি হয়। আরহাম একটি গিটার হাতে বাইরে আসছিল। শায়রাকে দেখেই থেমে যায়। শায়রা লাজুকভাবে মাথা নামিয়ে নেয়। আরহাম শায়রার দিকে তাকায়, কিন্তু শায়রার অতিরিক্ত লাজুকলতা ভাব দেখে তার বিরক্ত লাগে। শায়রার এই লাজুক ভাবের মাঝে সে যেন আরুষির চঞ্চলতা ও প্রতিবাদী চেতনা খুঁজে বেড়ায়। নিজের ভাবনায় নিজেই বিরক্ত হয় সে। অতঃপর সেই রাগ শায়রার উপর দেখিয়ে বলে, সব সময় এত লজ্জা পাও কেন তুমি? বড় হয়েছ তো লন্ডনে। আমি তো শুনেছি লন্ডনের মেয়েরা বেশ স্বাধীনচেতা ও আধুনিক ঘরানার হয়, কিন্তু তোমার ব্যবহারগুলো আমার কেমন জানি অদ্ভুত লাগে। আরহামের মুখে এমন কথা শুনে শায়রা ভ্যাবাচেকা খেয়ে যায়। আরহাম বলে, আমার এমন লাজুক মেয়ে একদম পছন্দ নয়। তাই বিয়ের পর একটু লজ্জাটা কমিও। শায়রা বলে ওঠে, লজ্জাই নারীর ভূষণ। আমার মা ছোটবেলায় আমাকে এটা শিখিয়েছে। হ্যাঁ, আমি একটু লাজুক হতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি আধুনিক নেই। আমার সম্পর্কে কিছু বলার আগে একটু ভালোভাবে জেনে নেবেন। নেহাত বাবা আমায় সবার সাথে ভালো ব্যবহার করা শিখিয়েছে, না হলে আপনার বলা কথাগুলোর উচিত জবাব দিতাম। আর শুনে রাখুন, আপনার যদি আমাকে পছন্দ না হয় তাহলে এই বিয়েটাও আপনাকে করতে হবে না। আমি আপনাকে জোর করিনি। আমি শুধুমাত্র পরিবারের সবার কথাতেই এই বিয়েতে রাজি হয়েছি। এমন নয় যে আপনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম আমি। শায়রার এই প্রতিবাদী রূপ দেখে আরহাম হতবাক হয়ে যায়। শায়রাকে দেখে তো সব সময় চুপচাপ আর শান্তশিষ্টি মনে হয়, কিন্তু সে যে এমন যোগ্য জবাবও দিতে পারে তা আরহামের ভাবনার বাইরে ছিল। শায়রার এই প্রতিবাদী আচরণেও যেন সে আরুষিকেই খুঁজতে থাকে। নিজের ভাবনার উপর রেগে গিয়ে এবং আরহাম শায়রাকে বলে, আমি দুঃখিত, এভাবে বলা উচিত হয়নি। আসলে শায়রা বলে, সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। তাই এরপর থেকে কাউকে কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করেই বলবেন। বলেই শায়রা শান্তভাবে স্থান ত্যাগ করে। আরহাম বলে,
মেয়েটা আরুষির মতো চঞ্চল নয়, শান্ত স্বভাবের। কিন্তু প্রতিবাদী মনোভাবে আরুষির থেকে কোনো অংশে কম নয়। এবার আরহাম রেগে নিজেই নিজেকে বলে, ধুর, আমি এই আরুষির কথা বারবার কেন ভাবছি। ভার্মে যায় আরুষি, আমাকে শায়রাকে বিয়ে করতেই হবে। তাই আমার উচিত শায়রাকে নিয়েই ভাবা। আরুষি খান বাড়িতে এসে চুপচাপ এক কোণায় দাঁড়িয়ে আছে। আরিশা ও জাইদও আজ এসেছে আরহাম ও শায়রার গায়ে হলুদ উপলক্ষে। একটু পরেই গায়ে হলুদের আচার আচরণ শুরু হয়ে যায়। আরুষি চুপচাপ এক কোণায় দাঁড়িয়েছিল। এমন সময় হঠাৎ মারিয়া কোথা থেকে যেন চলে আসে। সে শায়রার সামনে উপস্থিত হয়ে বলে, আমি আরহাম ভাইয়ার জুনিয়র। শায়রা হাসি মুখে মারিয়ার সাথে কথা বলে। মারিয়া শায়রার গায়ে হলুদ মাখিয়ে দিয়ে বলে, হলুদের সাজে আপনাকে সুন্দর লাগছে। তবে একটা কথা জানেন কি, গায়ে হলুদ হয়ে যাওয়া মানেই কিন্তু বিয়ে হওয়া নয়। এটা তো ইসলামিম বিয়ের রীতির মধ্যেই পড়ে না। আসল বিয়ে তো তখন হয় যখন কবুল বলা হয়। তার আগে অবধি বিয়ের কোনো আনুষ্ঠানিকতাই সত্যি নয়। মারিয়ার মুখে এমন কথা শুনে শায়রা কিছুটা হচকিয়ে যায়। শায়রা মারিয়ার মুখের এমন অবাক ভাব দেখে বলে, মজা করছিলাম। যাই হোক, আপনার জন্য শুভকামনা রইল। বিবাহিত জীবন সুখী হোক আপনার, যদি শেষ পর্যন্ত বিয়েটা হয় তো। বলেই মারিয়া সামনে থেকে স্থান ত্যাগ করে। শায়রা বলে, কি বলছিল এসব উনি? ওনার কথার কিছুই তো বুঝলাম না। কি বলতে চাইছেন তা কি উনি? বিয়েটা হবে না মানে? এমন সময় হঠাৎ করে মারিয়া এগিয়ে গিয়ে আরুষির কাছে গিয়ে অবশিষ্ট হলুদ তার গায়ে মাখিয়ে দেয়। আরুষি বলে, এটা তুই কি করলি মারিয়া? আর কখন এলি তুই? এই তো একটু আগেই এলাম। আর সবাই হলুদ মাখছিল, তুই এক কোণায় মুখ ভার করে দাঁড়িয়েছিলি তাই আর কি। আরুষি রাগী স্বরে বলে, এটা তুই ঠিক করলি না। এভাবে হলুদ মাখালি যে মনে হলো আজ আমারই বিয়ে। হতেও তো পারে। মানে, এসব কি বলছিস তুই? আমি কিছুই বুঝছি না। আজ আমার বিয়ার কিভাবে হবে? জন্ম মৃত্যু বিয়ে তিন আল্লাহর হাতে। আল্লাহ চাইলে হয়তো আজই তোর বিয়ে হবে। কেউই তা আটকাতে পারবে না। বিয়ের ফুল ফুটবেই তখন। অশ্রুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১২। আরহাম নিজের রুমে এসে আয়নায় নিজেকে দেখছে। তার পরনে একটি সাদা শেরওয়ানি। নিজেকে দেখে আরহাম দীর্ঘশ্বাস ফেলছে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই শায়রার সাথে তার বিয়ে। কিন্তু আরহাম কেন জানি এই বিয়েটা নিয়ে খুশি হতে পারছে না। তার বারবার আরুষির চেহারাটাই মনে পড়ছে। আরহাম নিজের এই ভাবনায় এতদিন বিরক্ত হলেও আজ কেন জানি তার ভীষণ কষ্ট হচ্ছে। আরহাম স্বগতোক্তি করে বলে, তাহলে কি আমি আরুষিকে? কিন্তু এটা কিভাবে সম্ভব? শুরু থেকেই তো ও আমার শত্রু, ওকে আমি দুচোখে সহ্য করতে পারি না তাহলে। এমন সময় আয়নায় আরহামের প্রতিবিম্ব যেন তাকে বলে ওঠে, নিজের অনুভূতিকে অস্বীকার করে কি তুই সুখী হতে পারবি আরহাম? মানে, কি বলতে চাইছ তুমি? সেটাই বলতে চাইছি যেটা তুই বুঝতে পারছিস না। তুই শায়রাকে বিয়ে করতে পারবি না কারণ তুই আরুষিকে ভালোবাসিস। আরহাম কানে হাত দিয়ে বলে, না, এটা হতে পারে না। বলেই সে একটি ফুলদানি হাতে তুলে নিয়ে আয়নার দিকে ছুঁড়ে মারে। আয়না ভেঙে চুরমার হয়ে যায়। আরহাম চিৎকার করে বলে ওঠে, আমি আরুষিকে ভালোবাসি না, বাসি না ওকে ভালো। এমন সময় হঠাৎ করে আফিফা খান সেখানে উপস্থিত হন। আরহামের বলা কথাটা তিনি শুনে নেন। সাথে সাথেই বলে ওঠেন, আরহাম, এসব কি বলছ তুমি? আরহাম নিজের মায়ের দিকে করুণ চোখে তাকায়। আফিফা খান এগিয়ে এসে আরহামের কাঁধে হাত রেখে বলেন, তুমি ঠিক আছো তো? আর আরুকে নিয়ে কি বলছিলে? ওকে ভালোবাসো না মানে? আরহাম, আজ তোমার বিয়ে শায়রার সাথে আর তুমি। আরহাম বলে ওঠে, আমি জানি না মো, কিছু জানি না আমি। আজ কেন জানি আরুষির কথা আমার খুব মনে পড়ছে। আমি বুঝতে পারছি না এমনটা কেন হচ্ছে কিন্তু। আরহাম, আস্তে, তুমি বুঝতে পারছো কেউ যদি এসব কথা শুনে ফেলে তাহলে এর ফল কি হবে? গোটা পরিবারে এক প্রলয়ঙ্করী ঝড় উঠবে। কিন্তু মম, কোনো কিন্তু নয়। তোমার যদি আরুষির প্রতি কোনো অনুভূতি থেকে থাকে তাহলে তোমার সেটা আমাকে আগেই বলা উচিত ছিল। আমি তোমাকে এই বিয়েটা ঠিক হবার আগে বারবার জিজ্ঞেস করেছি যে তোমার প্রতি কারও কোনো অনুভূতি আছে নাকি। কিন্তু তুমি তখন আমায় কিছু বলনি। যদিও আমি জানি তোমার ড্যাড বিয়েটা নিয়ে অনেক তাড়াহুড়ো করেছে, কিন্তু তবুও তো তোমার হাতে সময় ছিল তাই না? আমি যে নিজের ফিলিংস নিয়ে ভীষণ কনফিউজড মম। কিন্তু আমি এটা শিওর, শায়রার সাথে বিয়ে হলে আমি সুখী হতে পারব না। আমার পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। আর এসব কথা যদি তোমার ড্যাড জানতে পারে তাহলে কি হবে একবার ভেবে দেখেছ?
এমনিতেই তোমার ড্যাড আরুকে তেমন একটা পছন্দ করে না। তাছাড়া তুমি ফ্যামিলির সম্মানের ব্যাপারে তো ভাবো। মম, তুমিও ব্যাপারটা বোঝার চেষ্টা কর। আজ যদি বিয়েটা হয় তাহলে আমি বা সায়রা কেউ কখনো সুখী হতে পারব না। আমি বুঝতে পারছি সেটা, কিন্তু আচ্ছা তুমি একটা কাজ করো, আরুর সাথে গিয়ে কথা বলো। ওর ইচ্ছাটাও তো জানা দরকার। ও যদি তোমাকে ভালোবাসে তাহলে আমি ভেবে দেখব কি করা যায়। আচ্ছা মম, আমি যাচ্ছি। হ্যাঁ, দ্রুত যাও। আমাদের হাতে বেশি সময় নেই। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে, কাজীও চলে এসেছে। একটু পরই তোমার খোঁজ শুরু হবে। তাই তোমার যা করার খুব দ্রুত করতে হবে। আরহাম নিজের রুম থেকে বেরিয়ে চারিদিকে আরুষিকে খুঁজতে থাকে। সায়রা নিজের মায়ের বিয়ের বেনারসি পরে বিয়ের জন্য তৈরি হয়ে নিয়েছে। শায়েন চৌধুরী নিজের মেয়ের সাথে দেখা করতে এসে একদম থমকে গেছেন। তার চোখ দিয়ে না চাইতেও অশ্রু গড়িয়ে পড়ছে। সায়রা নিজের বাবাকে দেখামাত্রই সামনে এগিয়ে এসে বলে, বাবা, আমায় কেমন লাগছে? শায়েন চৌধুরী সায়রাকে নিজের বুকে জড়িয়ে নেন। অতঃপর বলেন, একদম তোমার মায়ের মতো। আজ তোমায় দেখে আমার তোমার মায়ের কথা ভীষণভাবে মনে পড়ছে। আমি জানি বাবা, তুমি মাকে ভীষণ ভালোবাসতে। তোমার মায়ের পর তোমাকেই আমি সবথেকে বেশি ভালোবেসেছি সায়রা। কিন্তু আজ তোমাকেও অন্য কারো হাতে তুলে দিতে হবে। এই কথাটা ভেবেই আমার বুক চিরে যাচ্ছে। এমন সময় শায়েন চৌধুরীর বোন সন্ধ্যা চৌধুরী সেখানে চলে এসে বলেন, বাহ, বাবা, মেয়েকে তো আজ ভীষণ ইমোশনাল লাগছে। সন্ধ্যা চৌধুরীকে দেখামাত্রই সায়রা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। সন্ধ্যা চৌধুরী ভাতিজিকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলেন, সবসময় সুখী থাকো সায়রা। তোমার সুখে কারো নজর না লাগুক। কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্যের সাক্ষী হচ্ছিল আমান। তার হাতে মুষ্টিবদ্ধ আছে কিছু ঘুমের ওষুধ। সে আজ শেষবারের মতো সায়রাকে দেখতে এসেছে। আমান সায়রাকে বধূ সাজে দেখে বলে, তোমাকে অন্য কারো জন্য বধূ সাজতে দেখব, এটা আমার থেকে দুঃস্বপ্নের থেকে কম নয়। অনেক সহ্য করেছি আমি, কিন্তু আর নয়। এবার আমার একটু শান্তি লাগবে, আর এটা আমায় দেবে সেই শান্তি। বলেই সে নিজের হাতে থাকা ঘুমের ওষুধের দিকে তাকায়। আরহাম পাগলের মতো চারিদিকে আরুষিকে খুঁজছিল। হঠাৎ করে আরুষিকে দেখতে পায়। আরুষি চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ফোন ঘাঁটছিল। আরহাম কোনো কিছু না ভেবে আরুষিকে নিয়ে একটা রুমে চলে আসে এবং তার মুখ চেপে ধরে বলে, তোমার যা বলার পরে বলো, কিন্তু আগে আমি যা বলছি তা শোনো। আরুষি করতে থাকে। আরহাম আরুষির দিকে আবেগঘন চোখে তাকিয়ে বলে, এমন কেন তুমি আরুষি? অন্য ছেলেদের সাথে তো হেসে হেসে কথা বলো রাজীব ভাই। আমান সবার সাথে কত ভালো ব্যবহার করো, কত মনোযোগ দিয়ে তাদের কথা শোনো, অথচ আমার কথা শোনার কোনো সময় নেই তোমার কাছে। তুমি যদি শুনতে না চাও তবুও আজ তোমায় আমার কথা শুনতে হবে। আমি তোমায় ভালোবাসি আরুষি, ভীষণ ভীষণ ভালোবাসি। জানি এটা উপলব্ধি করতে আমার অনেক দেরি হয়ে গেছে, কিন্তু যখন বুঝতে পারলাম তখন আমার আর এছাড়া কোনো উপায় ছিল না। আমি জানি আমার স্বীকারোক্তি শুনে তুমি আমার উপর ভীষণ রেগে যাবে। ভাববে যে অন্য একটা মেয়েকে বিয়ের আসরে বসিয়ে রেখে এসে আমি তোমায় এই কথা কিভাবে বলতে পারি। কিন্তু কি করব বলো, ভীষণ বোকা আমি। তাই তো নিজের মনের কথা বুঝতে অনেক দেরি হয়ে গেল। আরুষি নিজেকে আরহামের থেকে সারিয়ে নিয়ে বলে, এসব কি আবোলতাবোল কথা বলছেন আপনি? আমায় ভালোবাসেন মানে? আপনার মাথা কি খারাপ হয়ে গেল মিস্টার আরহাম? আজকে আপনার সাথে অন্য কারো বিয়ে, আর আপনি জানি আমার সাথে আপনার শত্রুতা আছে। আমাকে আপনি সহজেই করতে পারেন না, কিন্তু তাই বলে এভাবে আমায় সবার সাথে ছোট করার প্ল্যান করবেন? তুমি ভুল বুঝছ আরুষি। আমি কোনো ভুল বুঝছি না। আপনার এসব ড্রামা করার শখ হলে অন্য কোথাও গিয়ে করুন। আমায় এসব ড্রামায় জড়াবেন না। আমার অনুভূতিকে তোমার ড্রামা মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আর আপনি আমার থেকে দূরে থাকুন তো। বলেই আরুষি আরহামকে পাশ কাটিয়ে দরজার কাছে যায়। কিন্তু দরজা খুলতে গিয়ে টের পায় দরজাটা বাইরে থেকে বন্ধ করা। আরুষি বলে ওঠে, এখন এই দরজাটা কেন খুলছে না? কি প্ল্যান করেছেনটা কি আপনি? এভাবে কি আপনি আমায় বদনাম করতে চান? আরহাম বলে, এসব তুমি কি বলছ আরুষি? আমি তো শুধু তোমাকে নিজের মনের কথা। এমন সময় হঠাৎ করে দরজা খুলে যায়। দরজা খুলতেই আরুষি ও আরহাম দেখতে পায় পরিবারের সবাই তাদের সামনে দাঁড়িয়ে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৩। আরুষি ও আরহাম দুজনেই হতবাক হয়ে তাকিয়ে থাকে পরিবারের বাকি সদস্যদের দিকে। অন্য সবার দৃষ্টিও তাদের দিকেই নিবদ্ধ। আচমকা নির্ঝর খান এগিয়ে এসে বলেন, এসব কিছুর মানে কি আরহাম?
আজ তোমার সাথে সায়রার বিয়ে, আর তুমি এইভাবে বদ্ধ রুমে আরুষির সাথে কি করছ? আরহাম কিছু বলতে পারে না। যা দেখে নির্ঝর খান রেগে গিয়ে বলেন, চুপ করে আছো কেন? আমার প্রশ্নের উত্তর দাও। এমন সময় সায়রার ফুফু সন্ধ্যা চৌধুরী বলে ওঠেন, কি বলবে আপনার ছেলে? ওর কিছু বলার মুখ আছে নাকি? আমরা বাইরে দাঁড়িয়ে ওর বলা সব কথা শুনেছি। ছি, আমার তো ভাবতেও লজ্জা লাগছে। ভাগ্য ভালো, বিয়ের আগেই সব জানাজানি হয়ে গেল। না হলে তো সায়রার জীবনটা পুরোপুরি নষ্ট হয়ে যেত। তত্ত্বধ্যে আরিশা খন্দকার এবং আফিফা খানও সেখানে চলে আসেন। আরিশা এসেই ছুটে এগিয়ে আসেন আরুষির দিকে। জাইদও আসেন তার পিছনে। আরিশা খন্দকার এসেই নিজের মেয়ের হাত ধারণা বলেন, এসবের মানে কি আরু? কি বলছে সবাই? আমি জানি আমার আরু কোনো ভুল করতে পারে না। সবাই মিথ্যা বলছে, তাই না? আরহামের সাথে তোর কোনো সম্পর্ক নেই। আরুষি বলে ওঠে, হ্যাঁ আম্মু, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সবাই ভুল ভাবছে। সন্ধ্যা চৌধুরী বলে ওঠেন, এই মেয়ে, তোমার লজ্জা বলে কিছু নেই? এত কিছু ঘটে যাবার পরেও কোনো মুখে এসব বলছ? সায়েন চৌধুরী নিজের বোনকে থামাতে বলেন, সন্ধ্যা, তুই একটু চুপ থাক। আমাকে ব্যাপারটা বুঝতে দে। আর কি বুঝবে তুমি ভাইয়া? তোমার এই বোঝার কারণেই আজ সায়রার জীবনটা নষ্ট হয়ে যেতে বসেছে। আমি আগেই বলেছিলাম এত তাড়াহুড়ো করে বিয়ে ঠিক না করতে। এখন দেখলে তো এর ফল কি হল। এরা সবাই মিলে কিভাবে সায়রার সাথে প্রতারণা করছিল। ভাগ্যিস বিয়ের আগে সবটা আমাদের সামনে এলো, না হলে তো দেখা যেত বিয়ের পর এরা পরকিয়া করত, আর আমাদের সায়রার জীবনটা একেবারে শেষ হয়ে যেত। আরুষি বলে ওঠে, আপনারা সবাই ভুল ভাবছেন। আমাকে একবার ব্যাপারটা ক্লিয়ার করে দিন। এমন সময় হঠাৎ করে মারিয়া সেখানে উপস্থিত হয়ে বলে, সবাইকে আর কত টুপি পরাবি আরুষি? এবার অন্তত সত্যটা সবাইকে বলে দে। তোর জন্য যে না হলে একটা নিরপরাধ মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। মারিয়ার কথা শুনে আরুষি হতবাক স্বরে বলে, এসব তুই কি বলছিস মারিয়া? মারিয়া এগিয়ে এসে সবার উদ্দেশ্যে হাত জোর করে বলে, প্রথমেই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন ধরে সবটা জানার পরেও আপনাদের থেকে লুকিয়ে রাখার জন্য। কিন্তু কি করব বলুন, নিজের বন্ধুত্বের খাতিরেই এতদিন চুপ থেকেছি। কিন্তু আজ আর পারছি না। কারণ একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ আমি দেখতে পারব না। আসল সত্যিটা হচ্ছে, আরহাম আর আরুষি অনেকদিন থেকেই সম্পর্কে আছে। ওরা একে অপরকে ভালোবাসে। আরুষি বলে ওঠে, এসব কি যা তা বলছিস তুই মারিয়া? এসব মিথ্যা কথা কেন বলছিস তুই? আমার আর মিস্টার আরহামের মধ্যে কিছু নেই, এটা তুইও খুব ভালো করে জানিস। মারিয়া এবার নিজের ফোন বের করে আরহাম ও আরুষির তোলা ঘনিষ্ঠ ছবিগুলো বের করে সবাইকে দেখায়। বলে, আমি জানতাম আমার মুখের কথা এখানে কেউ কিছু বিশ্বাস করবেন না। তাই এই নিন, দেখুন সবাই। আরুষি, তুইও দেখ, এরপরও কি তুই সত্যিটা অস্বীকার করবি? নাকি বললি যে ছবিগুলো মিথ্যা? সায়রা নিজের ঘরে চুপচাপ বসেছিল, কিন্তু বাইরে এত চেঁচামেচির আওয়াজ শুনে সে বের হয়ে এল। ঘটনাস্থলে উপস্থিত হতেই সে মারিয়ার ফোনে ছবিগুলো দেখে স্তব্ধ হয়ে গেল। এদিকে নিজের প্রিয় বান্ধবীর থেকে এহেন বড় আঘাত পাবে তা কখনো কল্পনা করেনি আরুষি। সে এগিয়ে গিয়ে মারিয়ার হাত শক্ত করে ধরে বলে, এসব কি করছিস তুই মারিয়া? তুই নিজেও জানিস এসব সত্য নয়। তাহলে কেন এমন করছিস? সন্ধ্যা চৌধুরী বলে ওঠেন, এই মেয়ে, তোমার লজ্জা বলে কিছু নেই, তাই না? এত কিছুর পরেও কোনো মুখে এসব কথা বলছ? আরিশা খন্দকার আরুষির কাছে ছুটে এসে তার গালে হাত রেখে বলেন, আমি আমার আরুকে বিশ্বাস করি। নিশ্চয়ই এই ছবিগুলো এডিটিং, তাই না আরু? আজকাল তো এভাবে নকল ছবি তৈরি করা যায় ডিজিটাল প্রযুক্তি দিয়ে। এসব নিশ্চয়ই সেভাবেই তৈরি করা, তাই না আরু? মারিয়া বলে, কি হলো আরু? আন্টিকে সত্যিটা খুলে বলো, এসব ছবি কি মিথ্যা? আরুষি বলে, না, এই ছবিগুলো সত্যিকারের। কিন্তু আরিশা খন্দকার আরুষির গাল থেকে হাত নামিয়ে দেন। অতঃপর ধীরে ধীরে তার থেকে দূরে সরে আসেন। তিনি পড়ে যেতে নিতেই জাইদ শেখ এসে তাকে আগলে নেন। আফিফা খানও এগিয়ে আসেন। আরিশার উদ্দেশ্যে বলেন, তুই নিজেকে সামলা বনু। আরহাম ও আরুষির সম্পর্কের ব্যাপারে আমিও আজকেই জানতে পারলাম। আরহাম আমাকে সবটা বলেছে। আমি যদি আগেই সব জানতে পারতাম তাহলে ব্যাপারটাকে এতদূর গড়াতেই দিতাম না। কিন্তু নির্ঝর খান বলে ওঠেন, কি? তুমি সব জানতে আফিফা? সব জেনেও আমায় কিছু বলনি, এভাবে প্রতারণা করলে আমার সাথে? তুমি ভুল ভাবছ। সন্ধ্যা চৌধুরী বলে ওঠেন, বাহ, আমি তো ভেবেছিলাম শুধু এরা দুজন মিলে আমাদের ঠেকিয়েছে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি পুরো ফ্যামিলিটাই এমন। সায়েন চৌধুরী বলে ওঠেন,
আপনাদের আত্মীয় হিসেবে অনেক সম্মান করতাম, নিজের আপন ভাবতাম। কিন্তু আপনাদের কাছ থেকে যে এভাবে ঠকে যেতে হবে তা কখনো ভাবিনি। নির্ঝর খান বলে ওঠেন, শায়েন আমার কথাটা শোনো। শায়েরা এবার বধূর সাজে এগিয়ে আসে। আজ তার কত খুশি হবার কথা ছিল। কিন্তু এত আঘাত, এত অপমান তার মুখটাকে মলিন করে দিয়েছে। শায়েরা এগিয়ে এসে বলে, আর কিচ্ছু শোনার নেই মামা। তোমার ছেলে যে এভাবে আমার সাথে প্রতারণা করবে সেটা আমি ভাবিনি। আরে আমি কোথায় পাগল হয়ে গেছিলাম ওনায় বিয়ে করতে? কেন উনি আমার সাথে এমনটা করলেন? কি ক্ষতি করেছিলাম আমি ওনার? আমি তো শুধু নানা ভাইয়ের কথা ভেবে এই বিয়ে রাজি হয়েছিলাম, আর উনি। শায়েরা নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলে, ভাগ্যিস বিয়ের আগেই সবটা জানাজানি হয়ে গেল। নাহলে আমার জীবনটা যে নষ্ট হয়ে যেত তার দায় কে নিত? নির্ঝর খান বলেন, এভাবে কেন বলছো শায়েরা? তোমার মামা থাকতে তোমার জীবন নষ্ট হবে না, আরহামের সাথেই তোমার বিয়ে হবে, আর এক্ষুনি। মামা প্লিজ, আপনি আমার অনেক উপকার করেছেন। আর কিছু আপনাকে করতে হবে না। আপনার ছেলেকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছি না। আর না তো আমার জন্য কোনো ভালো পাত্রর অভাব হবে এই দুনিয়াতে, যার জন্য আমাকে আজ এখানে আপনার ছেলেকেই বিয়ে করতে হবে। তার থেকে ভালো, আপনার ছেলে যেই মেয়েকে পছন্দ করেছে তার সাথেই আপনার ছেলের বিয়েটা দিয়ে দিন। বলেই সে আরহাম ও আরুষির দিকে এগিয়ে যায়। আরুষি কিছু বলার চেষ্টা করতেই শায়েরা তাকে থামিয়ে দিয়ে বলে, আপনাকে কিছু বলতে হবে না। আমি আপনার বা আপনার প্রেমিকের থেকে কিছু শুনতে ইচ্ছুক নই, শুধু একটা কথাই বলতে চাই। আপনারা যেটা করেছেন সেটা প্রতারণা। আর প্রতারকরা কখনো সুখী হতে পারে না। বলেই শায়েরা শায়েন চৌধুরী ও সন্ধ্যা চৌধুরীর উদ্দেশ্যে বলে, তোমরা এখনই এখান থেকে চলো। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। নির্ঝর খান বলেন, আমার কথাটা একবার শোনো শায়েরা। আমি আর কার কোনো কথা শুনব না। আমার জীবন নষ্ট করার অধিকার আমি কাউকে দেইনি, কাউকে না। বলেই সে শক্ত কণ্ঠে মাথা উঁচু করে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তার পেছনে তার বাবা ও ফুফু। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৪। আরুষি ঘৃণার সাথে আরহামের দিকে তাকিয়ে থাকে। সে ভাবতে থাকে এসব কিছু আরহামেরই পরিকল্পনা। এদিকে আরহাম ঘটনার আকস্মিকতায় এতটাই হতবাক হয়ে গেছে যে কিছু বলতেই পারছে না। হঠাৎ করেই নির্ঝর খান এগিয়ে এসে বলে, এসব কি করলে তুমি? তোমাকে তো আমি শায়েরাকে বিয়ে করতে জোর করিনি। তুমি যদি এই মেয়েটাকেই পছন্দ করতে তাহলে সেটা আগলে বলতে পারতে। আজ শুধুমাত্র তোমার জন্য আমার মাহারা বোনের মেয়েটা এত কষ্ট পেল। আরহাম অসহায় কণ্ঠে বলে, ড্যাড, বিশ্বাস করো, সত্যটা আমি আজ উপলব্ধি করতে পেরেছি যে আমি আরুষিকে কতটা ভালোবাসি, কিন্তু আমাদের সম্পর্ক নিয়ে যা যা বলা হয়েছে সব মিথ্যা। যেই ছবিগুলো সবাইকে দেখানো হয়েছে তা সত্য নয়। আমি তোমাদের সব ঘটনা খুলে বলছি। নির্ঝর খান বলে ওঠেন, আমি আর তোমার কোনো কথা শুনতে চাই না। এখন তোমার মুখ দিয়ে মিথ্যা ছাড়া তো কোনো সত্য কথা বের হবে না, সেটা আমি স্পষ্টই বুঝতে পারছি। আমি তোমার সেসব মিথ্যা শুনতে মোটেই ইচ্ছুক নেই। এদিকে আরিশা খন্দকার হঠাৎ করে এগিয়ে যান আরুষির দিকে। আরুষি নিজের মাকে আসতে দেখে বলে, আম্মু আমার কথাটা শোনো। আরিশা খন্দকার ঠাস করে থাপ্পড় বসিয়ে দেন আরুষির গালে। আরুষি হতবাক হয়ে তাকিয়ে থাকে। আরুষি বলে ওঠে, আম্মু তুমি আমায় মারলে। চুপ, একদম চুপ। একদম আমায় আম্মু বলে ডাকবি না। আমি কিছু হই না তোর। জাহিদ শেখ এগিয়ে এসে বলেন, আরিশা শান্ত হও, কি করছোটা কি? তুমি আর আজকে আমায় কিছু বলতে এসো না। তোমার অতিরিক্ত ভালোবাসার জন্যই এই মেয়েটা মাথায় উঠেছে। আজ দেখো আমাদের এত ভালোবাসা স্নেহের কি দাম দিল। সবার সামনে আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিল। আরুষি কান্নারত স্বরে বলে, আম্মু, তোমার মনে হয় তোমার আরও এমন কিছু করতে পারে যাতে তোমার মানসম্মান নষ্ট হয়? এটাই তো আমার সবথেকে বড় দোষ, যে আমি তোকে অগাধ বিশ্বাস করেছিলাম। ভেবেছিলাম তুই কখনো এমন কিছু করবি না যাতে আমার মাথা হেট হয়। ভেবেছিলাম আমি তোকে সঠিক শিক্ষা দিয়েছি। তোকে জন্ম না দিলেও সঠিকভাবে তোকে বড় করতে পেরেছি। জানিস, যেদিন তোর বাবা তোকে অনাথ আশ্রম থেকে এনেছিল সেদিন আমার মা হতে না পারার ব্যর্থতা ঘুচেছিল, কিন্তু আজ আবারও আমার মনে হচ্ছে আমি মা হিসেবে সত্যিই ব্যর্থ। এজন্যই হয়তো আল্লাহ আমাকে মা হবার ক্ষমতা দেননি। আরুষি কাঁদতে কাঁদতে বলে, আম্মু না। জাহিদ আরিশাকে বলে, প্লিজ একটু শান্ত হও, দেখছ তো মেয়েটা কিভাবে কাঁদছে। আরুষি এবার মারিয়ার দিকে এগিয়ে যায়। মারিয়ার হাত শক্ত করে ধরে বলে, কেন করলি তুই এমন? কেন আমার জীবনটা এলোমেলো করে দিলি? আমি তো তোর ভালোর জন্য কত কি করলাম, আর তুই? মারিয়া বলল, আমি কি করেছি?
আমি তো শুধু সবার সামনে সত্যটা এনেছি। আরহামও এবার এগিয়ে এসে বলে, সত্যটা এখানে আমরা সবাই জানি। আর সত্য কিন্তু বেশিদিন গোপন থাকে না, একসময় ঠিকই সামনে আসে, সেটা তুমি মনে রেখো। আরুষি আরহামের দিকে তাকিয়ে বলে, আপনি এখন প্লিজ আপনার এই নাটক বন্ধ করুন। আপনিও নিশ্চয়ই মারিয়ার সাথে মিলে এই চক্রান্ত করেছেন, তাই না? আরুষি, এসব কি বলছ তুমি? এরই মধ্যে নিঝুম খান হঠাৎ করে সেখানে চলে আসেন। আনিকা খানও ছিল তার সাথে। তিনি লাঠিতে ভর দিয়ে এগিয়ে আসেন। ইতিমধ্যেই তিনি সব জেনে গেছেন। আজকের এই পরিস্থিতি দেখে তার আজ থেকে ৫-০ বছর আগে তার এবং আবরাজ খানের বিয়ের কথা মনে পড়ে যেতে লাগল। কিভাবে অনিচ্ছাকৃতভাবে বিয়েতে তাদের জীবনটা এলোমেলো হয়ে গেছিল। সেসব মনে করেই তিনি এগিয়ে এসে বলেন, শোনো তোমরা, ঝগড়া পড়ে আরও অনেক করা যাবে, কিন্তু এখন আপাতত আমাদের কিছু সমাধানে পৌঁছাতে হবে। নির্ঝর খান বলে ওঠেন, আর কি সমাধানে পৌঁছাবো মম? তুমি তো নিশ্চয়ই সব জেনেই গেছ যে কত কি ঘটে গেছে এখানে। আমি সবটাই শুনেছি। আর সব শুনে একটা সিদ্ধান্ত নিয়েছি তোমার ড্যাডের সাথে আলোচনা করে। তোমার ড্যাড ভীষণ অসুস্থ জন্যই এখানে আসতে পারেননি। কিন্তু আমি আশা করি, প্রবীণ সদস্য হিসেবে আমাদের এই সিদ্ধান্ত তোমরা মেনে নেবে। কি সিদ্ধান্ত মম? দেখো, বিয়ে কোনো সাধারণ ব্যাপার নয়। এটা সারা জীবনের বোঝাপড়ার ব্যাপার। অনিচ্ছাকৃতভাবে বিয়ে হলে তার পরিণাম কি হয় সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। বিয়েতে ভালোবাসা থাকাটা জরুরি। আরহাম দাদুভাই সায়রাকে ভালোবাসে না, ও আরুষিকে ভালোবাসি। হয়তো এই কথাটা আমাদের জানাতে অনেক দেরি করে ফেলেছে, কিন্তু সবটা জানার পর আমাদের উচিত ওদের ভালোবাসায় সায় জানানো। আর এমনিতেও আজ যা হলো তাতে সবাই বিভিন্ন রকম কথা বলছে। তাই এসব থেকে রেহাই পাওয়ার একটাই পথ, আর সেটা হচ্ছে আরহাম দাদুভাই আর আরুষির বিয়ে। আরুষি হতবাক স্বরে বলে ওঠে, না, এটা সম্ভব না। নির্ঝর খানও বলেন, এই বিয়েটায় আমার মতো নেই, তোমাদের যদি মতো থাকে তো বিয়ের বন্দোবস্ত করো, কিন্তু আমাকে এসবের মধ্যে টেনো না। আরহাম বলে ওঠে, ড্যাড শোনো। চুপ। আমি তোমার ড্যাড না। আজ থেকে আমার শুধু একটাই ছেলে, আর সেটা হচ্ছে আমান। বলেই তিনি রেগে স্থান ত্যাগ করেন। এদিকে আরুষি জাইদ ও আরিশার সামনে গিয়ে বলে, আম্মু, পাপা, তোমরা আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি এই বিয়েটা করতে চাই না। আমাকে ফাঁসানো হয়েছে। আরিশা খন্দকার বলে ওঠেন, কেন করবি না তুই এই বিয়ে? আমাদের এত অপমানিত করেও তোর শান্তি হয়নি। আর কত অপমানের ভাগিদার করবি আমাদের? আম্মু, আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, প্রমাণ করে দেব যে আমার আর মিস্টার আরহামের মধ্যে কিছু নেই। আমি কোনো প্রমাণ চাই না। আজ যা হলো, তাতে এই বিয়েটা না হলে আমরা কেউ সমাজে মুখ দেখাতে পারব না। তাই এই বিয়েটা তোকে করতেই হবে। তুই যদি সত্যি আমাকে নিজের মা বলে মেনে থাকিস তাহলে তুই এই বিয়েটা করবি। আর যদি না করিস তাহলে ভাবব, তুই কখনো আমাকে মা ভাবিসনি। আম্মু, জাইদ শেখ বলে ওঠেন, আরিশা, তুমি এটা ঠিক করছ না। আমি আরুকে বিশ্বাস করি। ও যখন একটা সুযোগ চাইছে, ওকে সুযোগটা দিয়ে দেখ। শুধু শুধু ওকে কেন জোর করছো এভাবে বিয়ে করতে? আমার যা বলার আমি বলে দিয়েছি, এবার বাকিটা ভাবার দায়িত্ব আরুর। আরুষি অশ্রুমিশ্রিত চোখে বলে, বেশ, যদি নিজের মাতৃভক্তির প্রমাণ দিতে আজ আমায় এই বিয়েটা করতে হয় আমি তাই করব। জাইদ শেখ বলেন, আরু, জেদের বসে ভুল সিদ্ধান্ত নিও না তুমি। আমি তোমার আম্মুকে বোঝাচ্ছি। না, পাপা, তোমায় আর কিছু বোঝাতে হবে না। আম্মু আমার মাতৃভক্তি দেখতে চাইছে। আরে আম্মু বললে তো আমি হাসতে হাসতে বিষ খেয়ে নেব। সেখানে এই বিয়েটা আর কি এমন? আমি এই বিয়েতে রাজি। বলেই সে আফিফা খানের দিকে তাকিয়ে বলে, বড় খালাম্নি, বলো আমায় কি করতে হবে? আমি তাই করব। আফিফা খান আরুষির কাছে এসে তার মাথায় হাত রেখে বলে, চিন্তা করিস না, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। বলেই তিনি আরুষি ও আরহামকে একসাথে নিয়ে গিয়ে বিয়ের পিড়িয়ে বসান। কাজী বিয়ে পড়ানো শুরু করেন। আরুষি অশ্রু ভারাক্রান্ত চোখ নিয়ে কবুল বলার মাধ্যমে শুরু করে অশ্রুজলে বোনা বিয়ের এক নতুন অধ্যায়। এদিকে দূর থেকে তাদের বিয়ে হতে দেখে মারিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, বাহ, আমার আর রাজীব ভাইয়ের মধ্যে আর কোনো বাধা রইল না। এবার আর আমাদের এক হতে কেউ আটকাতে পারবে না। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৫। আরহাম ও আরুষির বিয়ে হয়ে যায়। এই বিয়ে হবার পর আরিশা খন্দকার জাইদ শেখকে উদ্দেশ্য করে বলেন, অনেক হয়েছে। এখন এখান থেকে চলো। আরুষি আরিশা খন্দকারের উদ্দেশ্যে বলে, আম্মু, আমার কথা শোনো। ব্যাস, আমি আর তোর কোনো কথা শুনব না আরু।
যদি কখনো প্রমাণ করতে পারিস যে তুই সত্যিই নির্দোষ তাহলে আমার সাথে কথা বলতে আসিস। বলেই তিনি বেরিয়ে যান। জাহিদ শেখ আরুষির মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি একদম চিন্তা করো না আরু। তোমার মা এখন একটু রেগে আছে তোমার উপর, তাই এমন বলছে, তবে দেখবে ওর রাগ কমে গেলে ঠিকই সব স্বাভাবিক হবে। আর তোমার কোনো সাহায্যে লাগবে নির্ভয়ে তোমার পাপাকে বলবে। আমি তোমাকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত আছি। আরুষি আবেগপ্রবণ হয়ে জাহিদ শেখকে জড়িয়ে ধরে। জাহিদ শেখ নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, নিজের খেয়াল রেখো। আফিফা খান এগিয়ে এসে জাহিদকে আশ্বাস দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না, আর বনুকেও নিশ্চিন্তে থাকতে বলো। আমি আরুর খেয়াল রাখব। জাহিদ শেখ এবার একটু ভরসা পান। অতঃপর সেও বিদায় নেয়। আফিফা খান আরুষিকে বলেন, আমার সাথে ভেতরে চলো। আরহাম একটু দূরেই দাঁড়িয়েছিল। আফিফা খান তাকে ইশারা করে কাছে আসতে বলে। আরহাম কাছে আসার পরই তিনি আরহাম ও আরুষিকে পাশাপাশি দাঁড় করিয়ে বলেন, যেই পরিস্থিতিতেই হোক না কেন তোমাদের বিয়েটা হয়ে গেছে, এটা আর অস্বীকার করার উপায় নেই। তাই নিজেদের মধ্যে আর ভুল বোঝাবুঝি না বাড়িয়ে সবকিছু ঠিক করে নাও। নিঝুম খানও এগিয়ে এসে বলেন, হ্যাঁ আফিফা একদম ঠিক বলেছে। আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তোমায় পরামর্শ দিতে পারি আরুষি। রাগ ও জেদের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, না হলে অনেক পস্তাবে পড়ে। ঠান্ডা মাথায় সবকিছু সামলানোর চেষ্টা করো। আমরা সবাই তোমার পাশে আছি। আমান ঢুলতে ঢুলতে বাইরে আসে। আরহাম ও শায়রার বিয়ে মেনে নিতে না পেরে সে ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল। যদিওবা খুব বেশি একটা খায়নি, তবে এর ফলে সে এতক্ষণ ঘুমিয়েছিল এবং এত সময় ধরে অনুপস্থিত ছিল। গান ফেরার পর সে বাইরের শব্দ শুনে বেরিয়ে আসে এবং কিছু লোকের কথাবার্তা শুনে সবটা জানতে পারে। তার মধ্যে এখন অদ্ভুত অনুভূতি কাজ করছে। একদিকে সে আরহাম ও আরুষির বিয়ে হওয়ায় খুশি, কারণ শায়রার সাথে আরহামের বিয়ে হয়নি, তাই তার কাছে একটা সুযোগ আছে নিজের ভালোবাসা ফিরে পাবার। কিন্তু একই সাথে তার দুশ্চিন্তাও হচ্ছে এটা নিয়ে যে শায়রা এখন কেমন আছে। এ তো অপমান আর কষ্ট সহ্য করার পর কি সে আর কখনো তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখবে? আফিফা খান আমানকে দেখে বলেন, আমান তুমি কোথায় ছিলে এতক্ষণ? আমান হাই তুলে বলে, ঘুমাচ্ছিলাম মম। ওহ আচ্ছা, তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছি। আজ কি হয়েছে সব জানো নিশ্চয়ই? শুনলাম তো। শোনো, তোমার কিন্তু এখন অনেক দায়িত্ব। তুমি আরহামের একমাত্র ভাই বলে কথা। তোমাদের ড্যাড কিন্তু এই বিয়েটা মেনে নেয়নি। তাছাড়া শায়নরাও রাগ করে চলে গেছে। আরহামের এখন যা অবস্থা, ওকে কেউই সহ্য করতে পারবে না, কারণ সবাই ওর উপর রেগে আছে। এক্ষেত্রে যা করার তোমাকেই করতে হবে। আচ্ছা মম, তুমি চিন্তা করো না, আমি সবকিছু ঠিক করার চেষ্টা করব। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। আর আজ যা হয়েছে তার জন্য আপনিও সমানভাবে দায়ী মিস্টার আরহাম। শক্ত কণ্ঠে কথাগুলো বলে আরুষি। আফিফা খান তাদের একটা ঘরে একসাথে থাকতে বলেছেন, কিন্তু এখন ঘরে মূলত তাদের ঝগড়া চলছে। আরহাম আরুষিকে উদ্দেশ্য করে বলে, তুমি ভুল ভাবছ। আমার কোনো দায় নেই এখানে। আপনার কোনো দায় নেই। আমায় কি বোকা ভাবেন? আমি সবটাই বুঝতে পারছি। আপনার আমাকে একটা ঘরে নিয়ে গিয়ে আমায় প্রপোজ করা, তারপর ঠিক সেই সময় মারিয়ার এসব ছবি দেখানো, এসব নিশ্চয়ই আপনাদের পূর্ব পরিকল্পনার অংশ, তাই না? লুক, এটা ঠিক যে আমি তোমাকে ভালোবাসি। সেই শুরু থেকেই জানি না কখন তোমায় এত ভালোবেসে ফেললাম, কিন্তু আজ যা কিছু হয়েছে তাতে আমার সত্যি কোনো দায় নেই। তুমি কেন ভাবছ যে যা হলো তার ভুক্তভোগী তুমি শুধু একা? আমাকেও এর যথেষ্ট ফল ভোগ করতে হয়েছে। তোমার মম যেমন তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ঠিক তেমনি আমার ড্যাডও আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর এখন আমাদের একসাথে মিলে সবকিছু ঠিক করতে হবে, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ হবে না। ওহ তাই বুঝি। ধন্যবাদ, কিন্তু আপনার কোনো সাহায্য আমার লাগবে না। আমি আপনাকে মোটেও বিশ্বাস করি না। আমার নিজেকে নিরপরাধ প্রমাণ করার কাজটা আমি নিজেই করতে পারব না। আর আপনি যদি সত্যিই আমায় সাহায্য করতে চান, তাহলে প্লিজ কিছু করতে আসবেন না, এটাই সবথেকে বড় সাহায্য হবে। আরহাম এবার আরুষির দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, এই নাও, এই পানিটুকু খেয়ে নাও। আজ সারারাত তো আরও অনেক ঝগড়া করতে হবে, এটা খেয়ে নিলে এনার্জি পাবে। আপনি কি আমার সাথে মজা করছেন? তোমার সাথে কি আমার মজার সম্পর্ক? আরুষি এবার রেগে আরহামের দিকে এগোতে নিতেই হঠাৎ করে পা ফসকে পড়ে যেতে নেয়। এমন সময় আরহাম আরুষিকে আগলে নেয়। অতঃপর মৃদু হেসে বলে, সাবধানে চলাফেরা করো। আরুষি আরহামের দিকে রাগী চোখে তাকায়, কিন্তু আরহামের চোখে চোখ রাখতেই তার রাগ অনেকখানি উবে যায়। আরহাম আরুষিকে দাঁড় করায়।
অতঃপর টেবিলের উপর থেকে একটা ভাতের থালা নিয়ে আসে। আফিফা খান এটা রেখে গেছেন। আরহাম আরুষির মুখের উপর ভাতের প্লেট ধরে বলে, এই নাও, খেয়ে নাও। খাবো না। তুমি যদি না খাও তাহলে অসুস্থ হয়ে পড়বে। তখন নিজেকে নিরপরাধ প্রমাণ করবে কিভাবে? আপনার আমাকে নিয়ে এত ভাবতে হবে না। আমি না ভাবলে কে ভাববে? আমি স্বামী হই তোমার। স্বামী? কিসের স্বামী? আমি এই বিয়েটা মানি না। তুমি মানো বা না মানো, তুমি আমার স্ত্রী, আর এটাই সত্য। সত্যকে অস্বীকার করে তুমি কোনো লাভ পাবে না। বলেই আরহাম সুযোগ বুঝে আরুষিকে নিজের হাতে ভাত খাইয়ে দেয়। আরুষি হতবাক হয়। আরহাম আরুষির হাতে প্লেট ধরিয়ে দিয়ে বলে, বাকিটা নিজের হাতে খেয়ে নাও। আরুষি আর কোনো উপায় না দেখে খেতে শুরু করে। আরিশা খন্দকার বিছানার এক কোণে বসে কাঁদতে থাকে। জাহিদ শেখ এসে তার কাঁধে হাত রাখতেই তিনি জাহিদ শেখকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। জাহিদ শেখ বলেন, মেয়েটাকে কথা শুনিয়ে যখন এতই কষ্ট পেয়েছ, তাহলে কেন এত কড়া কথা শোনালে ওকে? কেনি বা জোরপূর্বক বিয়েটা করতে বললে? এই পরিস্থিতিতে আমাদের ওর পাশে থাকা উচিত ছিল, এভাবে ওর হাত ছেড়ে দেয়া উচিত হয়নি। কি করব বলো? আমি চাইনি কেউ আমার দিকে আঙুল তুলে বলুক। আরও আমার নিজের মেয়ে নয় জন্য ওকে আমি যোগ্যভাবে মানুষ করিনি। আমি নিজেও তো ওকে বিশ্বাস করতে চাই, কিন্তু ছবিগুলো দেখার পর থাক, আর চাপ নিও না। আমার নিজের মেয়ের উপর ভরসা আছে। আমি নিশ্চিত ও সব সত্যটা সামনে আনবেই। কিন্তু এই বিয়েটা ঠিক হয়নি। আমি আরুকে যতটা চিনি, ও কখনো আরহামকে মেনে নিতে পারবে না। আরিশা বলে ওঠেন, মেনে নেবে ও? আমি নিশ্চিত। কারণ বিয়ের সম্পর্ক কোনো সাধারণ সম্পর্ক নয়, এই সম্পর্কে সবাইকে বাধা পড়তে হয়, যেভাবে একসময় আমরা বাধা পড়েছিলাম। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৬। আরহাম ও আরুষি সকালে ঘুম ভাঙতেই অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। কেননা তর্ক করতে কখন যে তারা ঘুমিয়ে পড়ছিল বুঝতেই পারেনি। আরুষি যখন বুঝতে পারে আরহাম তার পাশেই বিছানায় শুয়েছিল, তখন সে সহসা দূরে সরে গিয়ে বলে, হাউ ডেয়ার ইউ! আপনার সাহস কি করে হয় আমার সাথে শোয়ার? কাল তো আপনি আমাকে বলেছিলেন বিছায়ে শুতে, আর আপনি নাকি সোফায় শোবেন, তাহলে আপনি এখানে কেন? কারণ আমি সোফায় ঘুমাতে পারি না। তাহলে আমায় কেন বললেন বিছানায় শুতে? আপনার সাথে এক বিছানায় থেকেছি, এটা ভাবতেও তো আমার কেমন জানি লাগছে। শোনো, আমরা স্বামী স্ত্রী, তাই আমরা একসাথে থাকতেই পারি। এই বিয়ে আমি মানি না, আর না তো কখনো আপনাকে স্বামী হিসেবে মানব। আল্লাহ চেয়েছেন বলেই আমরা দুজন এক হয়েছি, আর তিনি যদি আমাদের সংসার লিখে রাখেন তাহলে তোমার সাধ্য নেই তা অস্বীকার করা। আরুষি আর কিছু বলতে যাবে, এমন সময় আফিফা খান এসে দরজায় কড়া নাড়েন। আরুষি গিয়ে দরজা খুলে দিতেই তিনি বলে ওঠেন, তোরা এখনো ঘুম থেকে উঠিসনি? আজ তোদের বৌভাত, তাড়াতাড়ি নিচে আয়। এসব তুমি কি বলছো খালামনি? বৌভাত মানে? আরে বিয়ের পর বৌভাত হয়, জানিস না? সেটা তো জানি আমি, কিন্তু আমাদের বৌভাতের মানেটা কি? এটা তো কোনো বিয়েই নয়। তুমি তো সবটাই জানো কোনো পরিস্থিতিতে বিয়েটা হয়েছে। এখন বৌভাতের আয়োজন করলে নানান লোকে নানান কথা বললে। শুধু শুধু এসব তামাশার কি কোনো দরকার আছে? কোনো তামাশা হবে না। সব ঠিক হয়ে যাবে, দেখে নিস। আমি আছি তো, আমি সব সামলে নেব। বলেই আফিফা খান আরুষির হাতে একটা শাড়ি আর একটা পাঞ্জাবি ধরিয়ে দিয়ে বলেন, এগুলো পরে তৈরি হয়ে নে, তোরা আর দ্রুত নিচে নেমে আসবি। আর যেন ডাকা না লাগে। কিন্তু বড় খালামনি, খালু বিষয়টাকে কিভাবে নেবে? উনি তো বিয়েটাই মেনে নেননি, সেখানে বৌভাত। তোর খালুকে আমি ম্যানেজ করে নেব। এখন এত সাতপাঁচ না ভেবে দ্রুত তৈরি হয়ে নেত। আমাকে আবার এদিকের সব কাজ শেষ করে হাসপাতালে যেতে হবে, অনেক রোগী দেখতে হবে আজ। বলেই তিনি চলে যান। আফিফা খান চলে যেতেই আরহাম এগিয়ে এসে আফিফার হাত থেকে নিজের পাঞ্জাবি আর পাজামাটা নিয়ে বলে, দেখলে তো কিভাবে সাড়ম্বরে বৌভাতের আয়োজন হচ্ছে। এভাবেই ধীরে ধীরে সবটা স্বাভাবিক হয়ে যাবে। তোমার জীবন আমার সাথে বাধা পড়ে গেছে, বাস্তবতাটা মেনে নাও। এই ধরনের জঘন্য বাস্তবতা আমি কখনো মানব না, আর না তো আপনার মতো মানুষের সাথে সংসার করব। বলেই আরুষি শাড়িটা নিয়ে অন্য একটা রুমের দিকে রওনা দেয়। আরুষি ও আরহামকে বৌভাত উপলক্ষে পাশাপাশি বসানো হয়েছে। আরুষি এসেছে থেকে ভীষণ অস্বস্তি বোধ করছে, কারণ এখানে আসা কিছু অতিথির চাহনি তার কাছে তীব্র অস্বস্তিকর লেগেছে। কিছু জন তো এই মাত্র বলাবলি করল, আরে দেখেছ কি কাণ্ড, বিয়েটা কার সাথে হওয়ার কথা ছিল আর কার সাথে হলো, সবই ওই আরুষি নামের মেয়েটার জন্য। তা নয় তো কি, একটা মেয়ের বিয়ে ভেঙে দিল।
তোদের আগে থেকে রিলেশন ছিল, আগে বলতে পারতি। শুধু শুধু মেয়েটাকে বিয়ের আসরে নিয়ে এসে অপমান করলি কেন? ওই মেয়ের দীর্ঘশ্বাসের ফল কি তোরা পাবি না? দেখবেন এই সংসার একদম সুখের হবে না। আরুষির কানে এসব কথা আসতেই সে আরও বেশি পরিমাণে বিরক্ত হয়। আরহামের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, শুধুমাত্র আপনার জন্য আমাকে আজ এত জঘন্য কথা শুনতে হচ্ছে। এর জন্য আমি আপনাকে কখনো ক্ষমা করব না। আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলে, সত্যটা যখন সামনে আসবে তখন শুধু শুধু আমাকে দোষারোপ করার তুমি নিজের ভুলটা বুঝবে। এমন সময় হঠাৎ করে আফিফা খানের সাথে নির্ঝর খান সেখানে উপস্থিত হন। আফিফা খানই তাকে এক প্রকার জোরপূর্বক এখানে নিয়ে এসেছেন। নির্ঝর খান রেগে বলেন, আমাকে কেন নিয়ে এসেছ এখানে? তুমি তো জানোই এই বিয়েটায় আমার কোনো মতো ছিল না। আর না, এই বিয়েকে আমি মেনে নিয়েছি। দেখো, তুমি মানো বা না মানো, বিয়েটা তো হয়েছে। এটা তো অস্বীকার করে লাভ নেই, তাই শুধু শুধু এসব কথা বলার কি দরকার? আমি কিচ্ছু জানি না। এই বিয়েটা আমি মানি না, তাই কোনো উৎসবেও আমি অংশ নেব না। বলেই তিনি আফিফা খানের হাত ছাড়িয়ে নিয়ে চলে যান। তিনি যেতেই নিঝুম খান এসে আফিফা খানের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি চিন্তা করো না। আমি আর তোমার শ্বশুর ওর সাথে কথা বলে দেখব। এসব জেদের কোনো মানেই হয় না। এমন সময় আমান এগিয়ে এসে আরহাম ও আরুষির সামনে দাঁড়িয়ে বলে, ভাইয়া, আরু আপাই তোমরা একটু কাছাকাছি দাঁড়াও, তোমাদের একসাথে একটা ছবি তুলে দেই। আরহাম আরুষির দিকে তাকায়। আরুষি প্রতিক্রিয়াহীন। তাই আরহাম সাহস করে তার কাছে আসে। আমান বলে, আরু আপাই তুমি হাসছ না কেন? একটু হাসো। আফিফা খান বলেন, আপাই কিরে? ও এখন তোমার ভাবি হয়। ভাবি বলে ডাকো। উফ। যতই উনি ভাইয়ার বউ হোক, আমার জন্য সবসময় আমার আরু আপাই থাকবে। আরুষি এবার একটু হাসার চেষ্টা করে। আমান একত্রে তাদের ছবি তোলে। একটু পরেই জাহিদ শেখ চলে আসেন। কিন্তু আরিশা আসে না। জাহিদ শেখকে দেখেই আরুষি তার কাছে ছুটে গিয়ে তার বুকে আছড়ে পড়ে। জাহিদ শেখ নিজের মেয়ে বুকে আগলে নিয়ে বলেন, কি হয়েছে আমার প্রিন্সেসের? সে ঠিক আছে তো? না, তোমার প্রিন্সেস একদম ঠিক নেই। কারণ তোমার কুইন তোমার প্রিন্সেসের উপর রাগ করেছে। আজকেও আমার সাথে দেখা করতে আসেনি। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরিশা আসলে তোমাকে খুব ভরসা করত, তো তাই একটু বেশিই রেগে গেছে। কোনো ব্যাপার না। আমি নিজের সত্যতা প্রমাণ করে আবার আম্মুর ভরসা জিতে নেব। তাদের কথার মাঝেই হঠাৎ করে রাজীব চলে আসে বৌভাতের অনুষ্ঠানে। রাজীবকে দেখেই আরুষি অবাক স্বরে বলে ওঠে, রাজীব ভাই এখানে? বলেই সে এগিয়ে যায় রাজীবের দিকে। রাজীব আরুষিকে দেখেই বলে, এসব আমি কি শুনলাম আরু? তোমার সাথে নাকি আরহামের বিয়ে হয়েছে? কিন্তু আমি তো যতদূর জানতাম, আরহাম আর তুমি আমার সাথে ভালোবাসার নাটক করছিলে, আর আরহামের সাথে ওর ফুফাতো বোনের বিয়ে ঠিক হয়েছিল। তাহলে এসবের মানে কি? তোমাকে আর কি বলবো রাজীব ভাই, নিজের বন্ধুকে আমি বিশ্বাস করে বাজেভাবে ঠকে গেছি। যার জন্য এত কিছু করলাম, দিন শেষে সেই আমাকে ঠকালো। আরুষি এবার রাজীবের সামনে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে রাজীব হতবাক হয়ে যা। যদিও মারিয়ার আচরণে তার মাঝে মাঝে সন্দেহ হতো যে হয়তো সে তাকে পছন্দ করে, কিন্তু তাকে পাওয়ার জন্য যে মারিয়া এত নিচে নামবে সেটা সে কখনো ভাবতে পারেনি। রাজীব বলে ওঠে, মারিয়া অনেক বড় অন্যায় করেছে, ওর জন্য সবাই তোমাকে ভুল বুঝছে। কিন্তু তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে মারিয়ার সব অন্যায় সামনে আনতে সাহায্য করব। ধন্যবাদ ভাইয়া। দূর থেকে তাদের কথা বলতে দেখে আরহাম আর হিংসার জ্বলতে থাকে। অশ্রুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৭। আরুষি রাজীবের সাথে কথা বলে দূরে সরে আসতেই আরহাম তার সামনে এসে তাকে বলে, ওই রাজীবের সাথে তুমি কি কথা বলছিলে আরুষি? সেটা জানা আপনার জন্য জরুরি নয়। ভালো হয় যদি আপনি নিজের চরকায় তেল দেন। আরুষি। তুমি সবসময় আমার সাথে এভাবে কথা বলতে পারো না। ভুলে যেও না আমাদের মধ্যকার সম্পর্কটা কি। কিসের সম্পর্ক? এই সম্পর্কের কোনো মানেই নেই আমার কাছে। সেটা আর কতবার আপনাকে বলার পর আপনি বুঝবেন? আমার কথা বাদ দাও। আমি না হয় তোমার কাছে কিছু নেই, কিন্তু এই রাজীব তোমার কি? সবসময় তো মুখে ভাই ভাই বলে ফেনা তোলো। আর তুমি যে আমাকে দোষারোপ করো সবসময়, তো একটু নিজের দিকেও আঙুল তোলো এবার। তোমার ফ্রেন্ড মারিয়া আমাদের যেই ছবিগুলো দেখিয়েছে, এই পরিস্থিতির সৃষ্টি করেছে, তার জন্য কি তুমি দায়ী নও? তুমি এসেছিলে আমার সাথে মিথ্যা প্রেমের অভিনয়ের প্রস্তাব নিয়ে। আমি তোমার কাছে যাইনি। কিন্তু ওই ছবিগুলো তোলায় তো আপনার মতো ছিল। আমি তো শুরুতেই না করে দিয়েছিলাম, কিন্তু শুধু আপনার কথায়। এসব বলে তুমি নিজের মনকে সান্ত্বনা দিতে চাচ্ছ।
কিন্তু বাস্তবতা হল, আজ যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আমার থেকে তোমার দায় বেশি। আরে তোমার যদি রাজীবকে এতই ভালো লাগে তাহলে ও যখন প্রপোজ করেছিল তখন ওকে ফিরিয়ে দিয়েছিলে কেন? ওর প্রস্তাবটা গ্রহণ করে নিতে। কিন্তু না, তোমার মাথায় তো মহান হওয়ার ভূত চেপেছিল। নিজের বান্ধবীর জন্য ত্যাগ করে তোমায় মহান সাজতে হবে। সেই মহান সাজতে গিয়ে আজ দেখো তুমি কি পরিস্থিতিতে পড়েছ। আর তোমার যেই বান্ধবীর জন্য তুমি এত কিছু করলে সেই বা তোমার এই মহানুভবতার কি প্রতিদান দিল? কিন্তু এসব নিয়ে তুমি ভাববে না আরুষি, তুমি শুধু আমাকে দোষারোপ করবে। আমি কোনো ভুল না করলেও আমাকে এটা ভাবতে বাধ্য করবে যে সব কিছুর দায় আমার, কিন্তু নিজের ভুলগুলো তুমি স্বীকারও করবে না। হ্যাঁ, মানছি এই সব ভুল আমার, কিন্তু আপনি আমায় বদ্ধ ঘরে নিয়ে গিয়ে প্রপোজ করেছিলেন। আপনার ওই প্রপোজালের কারণে আজ এই জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর জন্য কেউ আমাদের বিশ্বাস করতে চায়নি, না হলে আমি ঠিকই প্রমাণ করে দিতে পারতাম যে মারিয়ার দেখানো ছবিগুলোর আসল কারণ কি। বাহ, এটাই ভালো পারো তুমি। এত কিছুর পরেও আমাকে দোষারোপ করছ। আমারই ভুল ছিল যে তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম যার সত্যটাকে স্বীকার করার সৎসাহস নেই, যে শুধু অন্যের ভুল খুঁজে বেড়ায় আর নিজের ভুল আড়াল করে। তো যাও, তুমি এবার যা চাইবে তাই হবে। তুমি প্রমাণ করে দাও মারিয়ার সব অপকর্ম। তারপর আবার সবার সামনে মহান সাজো। তারপর তুমি চলে যাও নিজের রাস্তায়, আর আমি নিজের রাস্তায়। জোর করে তোমাকে ধরে রাখার কোনো অভিপ্রায় আমার নেই। বলেই আরহাম রেগেমেগে স্থান ত্যাগ করে। আরুষি আরহামের যাওয়ার পানে তাকিয়ে বলে, এই লোকটা এমন কেন? ছোটবেলা থেকে কখনো আমার সাথে একটু ঠিক করে কথা বলেনি। অনাথ আশ্রিতা কত কিছু বলে অপমান করেছে। যখনই সুযোগ পেয়েছে আমায় ছোট করার চেষ্টা করেছে। কিন্তু তারপর হঠাৎ নিজের বিয়ের দিন আমাকে বললেন আমায় ভালোবাসে। আজ আবার বলছেন উনি আমায় ছেড়ে দিতে চান। আসলে ইনি চানটা কি? বলেই আরুষি একটা দীর্ঘশ্বাস ফেলে। বৌভাতের পর 2 দিন পেরিয়ে গেছে। সেদিনের ঘটনার পর থেকে আরহাম আর আরুষির সাথে কোনো কথা বলেনি। নিচ থেকে সোফায় ঘুমিয়ে পড়ছে। আরুষিও আর যেচে কথা বলতে যায়নি। বরঞ্চ আজ সে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। পরনে একটা হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরে সে তৈরি হয়ে নিয়েছে, সাথে হিজাবও বেঁধে নিয়েছে। তৈরি হয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য নিচে নামতেই ড্রয়িং রুমে আফিফা খান তাকে আটকে দিয়ে বলেন, কিরে আরু, কোথায় যাচ্ছিস তুই? আসলে বড় খালামনি, আমায় এখন একটু ভার্সিটিতে যেতে হবে। ওহ, একটু কিছু খেয়ে যা। না বড় খালামনি, অনেক দেরি হয়ে গেছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এমন সময় আরহামও সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। আরহামকে দেখামাত্রই আফিফা খান বলে ওঠেন, আরহাম, তুমিও নিশ্চয়ই ভার্সিটি যাচ্ছ তাই না? আরুকেও নিজের সাথে নিয়ে যাও। আরহাম দাঁড়িয়ে একবার আরুষির দিকে তাকিয়ে বলে, আমার কোনো অসুবিধা নেই তোমার আরুকে নিয়ে যেতে। কিন্তু ওকে একবার জিজ্ঞেস করো ও আমার সাথে যেতে ইচ্ছুক নাকি। না মানে ওকে ভার্সিটি নিয়ে যাওয়ার জন্য অন্য লোকও তো থাকতে পারে। আরুষি রেগে বলে ওঠে, বলতে কি চাইছেন আপনি? সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। শুনুন, আমার আপনার সাথে যাওয়ার কোনো ইচ্ছা নেই, আর না তো আমি অন্য কারো সাথে যাব। আমার আম্মু আমায় একলা পথ চলতেও শিখিয়েছেন। আমি একাই চলে যেতে পারবো, বুঝলেন? বলেই আরুষি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। আফিফা বলে ওঠে, আরু, শোনো। আরুষি আর দাঁড়ায় না। আফিফা খান বলে ওঠেন, তুমিও না আরহাম, দিলে তো মেয়েটাকে রাগিয়ে। তোমরা সবাই শুধু আমার দোষটাই দেখো। তোমাদের ওই রাগী, জেদি, একগুঁয়ে মহান আরুর কোনো দোষই তো তোমাদের চোখে পড়বে না। যত অনুভূতি, যত সাফারিং শুধু আরুষিকেই তো করতে হচ্ছে এই বিয়ের জন্য, তাই না? এদিকে ড্যাড যে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, ফুফা আমাকে দোষী ভাবছে, গোটা সমাজের চোখে আমি খারাপ হয়ে গেছি, সেটা নিয়ে কারো কোনো মাথাব্যথা নেই। বলে আরহামও রেগেমেগে বেরিয়ে যায়। আফিফা খান এবার একটা হতাশার শ্বাস ফেলে বলেন, হায় আল্লাহ, এদের দুজনেরই রাগ জেদ কম না। এদের সংসার যে কেমন হবে। এদের মধ্যে কি কখনো বনিবনা হবে, নাকি সারা জীবন এই ঝগড়া ঝামেলা আর ভুল বোঝাবুঝি নিয়ে কাটবে? দুজনেরই সমান ইগো। নিঝুম খান আফিফা খানের কাঁধে হাত রেখে বলেন, ওদের দেখে আমার নিজের আর তোমার শ্বশুরের কথা মনে পড়ে যাচ্ছে। আসলে সম্পর্কের ক্ষেত্রে একজন আগুন হলে আরেকজনকে পানি হয়ে হয়। যেমন তোমার আর নির্ঝরের সম্পর্ক। নির্ঝরের সব রাগ, জেদ, অবিচার সত্ত্বেও তুমি ওর পাশে থেকেছ। ওকে ক্ষমা করেছ, বুঝিয়েছ। এসব কারণে তোমাদের দাম্পত্যে সেরকম সমস্যা আসেনি। কিন্তু আমি আর তোমার শ্বশুর, দুজনের কেউই একে অপরকে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না। তোমার শ্বশুর ডানে যেতে বললে আমি যেতাম বামে।
নিজের ইগো, নিজের জেদ বজায় রেখে চলতাম। নিজেকেই ঠিক মনে করতাম। আর আমার এসব ভাবনার কারণেই আমাদের সংসারে অনেক ঝামেলা তৈরি হয়েছিল। আমাদের জীবনের অনেকগুলো বছর নষ্ট হয়ে গেছিল। তবে আমি আশা করি আরুষি ও আরহাম দাদুভাইয়ের জীবনটা অন্তত আমাদের মতো হবে না। কিন্তু ওদের সম্পর্ক দেখে কেন জানি আমার ভীষণ ভয় করছে। কারণ ওরা যেন আমার আর তোমার শ্বশুরেরই প্রতিচ্ছবি। কথাগুলো ভেবেই নিঝুম খান নিজের অতীতে হারিয়ে গেলেন। আবরাজ খানের সাথে জোরপূর্বক বিয়ের পর লন্ডনে গিয়ে জেদে বসে নানান ভুল সিদ্ধান্ত, ইমরানের করা কাজগুলো, সন্তানকে একা বড় করার লড়াইগুলো মনে করেই তার বুক কেঁপে উঠল। চলবে। আপনারা কি আরহামকে সমর্থন করেন নাকি আরুকে? কার অবস্থান ও কথাকে ঠিক মনে হচ্ছে এবং কেন? অসরুজলে বোনা বিয়ে। সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৮। আরুষি ভার্সিটিতে এসে চুপচাপ ক্লাস করতে চলে গেল। ক্লাস শেষ হতে বেরিয়ে আসতেই মারিয়া তার পথ আটকে ধরল। মারিয়াকে দেখেই আরুষির মাথায় রাগ চেপে গেল। তাই সে মারিয়াকে এড়িয়ে যাবার চেষ্টা করল, কিন্তু মারিয়া বলে উঠল, আরু, আমার কথা শোন। আমি ইচ্ছা করে কিছু করিনি। আমি তো। মারিয়া আর কিছু বলার আগেই আরুষি ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় মারিয়ার গালে। মারিয়া হতবাক হয়ে তাকিয়ে থাকে আরুষির দিকে। আরুষি হুঙ্কার দিয়ে বলে ওঠে, একদম আমায় আরু বলে ডাকবি না। আমাকে এই নামে ডাকার অধিকার তুই হারিয়েছিস। তোকে তো আমি নিজের বন্ধু ভেবেছিলাম। তোর জন্য কত কিছু করেছি আমি। তার বিনিময়ে তুই কি দিলি আমায়? আমার কাছ থেকে আমার সবথেকে প্রিয় জিনিস, আমার সম্মানটাই কেড়ে নিলি। আমার আম্মুর চোখে, সমাজের মানুষের সামনে আমায় অপরাধী করে দিলি। তুই জানিস, আজ যখন আমি ভার্সিটি আসছিলাম তখন সবাই আমাকে আর চোখে দেখছিল। সবার দৃষ্টিতেই যেন আমার জন্য এক প্রকার নিচু ভাবনা ছিল। কারণ সবাই ভাবছে আমি অন্য একটা মেয়ের সাথে অন্যায় করেছি। কিন্তু এসব কিছুর জন্য যে তুই দায়ী সেটা তো কেউ জানে না। তবে যাই হোক, এসব করে ভাবিস না, তুই জিতে গেছিস। তোর সত্যটাও একদিন সবার সামনে আসবে। আর সেদিন তুই আমার থেকেও কয়েক গুণ বেশি কষ্ট ফিরে পাবি। বলেই আরুষি স্থান ত্যাগ করে। মারিয়া আরুষির যাওয়ার পানে তাকিয়ে বলে, তুই আমার সম্পর্কে যাই ভাবিস, আমার কিছু যায় আসে না। এখন আমার জীবনের উদ্দেশ্য শুধু একটাই, যে কোনো উপায়ে রাজীব ভাইকে নিজের করে নিতে হবে। তার জন্য যা করতে হয় আমি করব, যতটা নিচে নামতে হয় নামব। বলেই একটা হিংস্র দৃষ্টিতে তাকায়। আরুষি ভীষণ রাগের সহিত সামনের দিকে এগিয়ে চলছিল। এমন সময় রাজীবের সাথে তার মুখোমুখি দেখা হয়ে যায়। রাজীব আরুষিকে বলে, তোমায় এমন লাগছে কেন আরু? আর বলবেন না রাজীব ভাই, কিছু কালসাপ তো এমন আছে যারা কেবল ছোবল মেরেই ক্ষান্ত হয় না, তারপরও আবার বিষদাঁত ফোটাতে চায়। বুঝতে পারছি তুমি কার কথা বলছ। এ তো চিন্তা করো না। কালসাপের বিষ কিভাবে ঝাড়তে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, আগামী ২-৪ ঘন্টার মধ্যে তোমার নির্দোষতা আমি প্রমাণ করে দেব। বলেই রাজীব আরুষির কাঁধে হাত রেখে ভরসা দেয়। অতঃপর সামনের দিকে পা বাড়ায়। দূর থেকে আরহাম তাদের এভাবে দেখে নিয়ে আবার ভুল বোঝে এবং হাত মুষ্টিবদ্ধ করে বলে, আরুষি এমন কেন করছে? এই রাজীবের সাথে সব সময় এভাবে লেপ্টে থাকে কেন? না, আগে যা হবার হয়েছে। কিন্তু এখন আরুষি আমার স্ত্রী। ওকে আটকানোর ক্ষমতা আমার আছে। এমন ভাবনা থেকেই আরহাম আরুষির দিকে এগিয়ে আসে। আরুষি আরহামকে দেখেই হতাশার শ্বাস ফেলে বলে, আপনি এখানে কেন? তোমার রাজীব ভাইকে আশা করছিলে বুঝি? মিস্টার আরহাম, আপনার এসব নীচ চিন্তাভাবনা বন্ধ করুন। আমার চিন্তাভাবনাকে বন্ধ করার আগে তুমি ওই রাজীব ভাইয়ের কাছে যাওয়া বন্ধ করো। ভুলে যেও না তুমি এখন আমার স্ত্রী। আর একজন স্বামী হিসেবে পরপুরুষের সাথে তোমার এত মেলামেশা আমি মেনে নেব না। আমার আর কিছু বলার নেই। যেই লোক মেয়েদের দিকে তাকিয়ে অশ্লীল মন্তব্য করে তার চিন্তাভাবনা আর এর থেকে কত ভালো হবে। আমার আর রাজীব ভাইয়ের ভাইবোনের সম্পর্ককে আপনি এতটা নোংরা ইঙ্গিত করছেন। তুমি ওনাকে ভাইয়ের চোখে দেখতে পারো, কিন্তু উনি তো তোমায় বোনের চোখে দেখেন না। তাই যা করবে ভেবেচিন্তে করো। সব সময় নিজের ভোগান্তির জন্য অন্যকে দোষারোপ করে পার পাবে না। এই কথাটা মনে রেখো। বলেই আরহাম স্থান ত্যাগ করে। আরুষি আরহামের যাওয়ার পানে তাকিয়ে থাকে। মারিয়া ভার্সিটির লাইব্রেরিতে বসে বসে বই পড়ছিল। এর মধ্যে হঠাৎ করে রাজীব সেখানে চলে আসে। রাজীবকে দেখামাত্রই মারিয়া বলে ওঠে, রাজীব ভাই আপনি? রাজীব মারিয়ার হাত ধরে টেনে লাইব্রেরির মধ্যকার একটি ফাঁকা রুমে নিয়ে যায়। অতঃপর তার হাত শক্ত করে ধরে বলে, কেন করলে তুমি এমন? আরুর জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলে? ও তো তোমার বন্ধু ছিল। মানে, এসব কি বলছেনটা কি আপনি?
আমি কি বলছি সেটা নিশ্চয়ই তুমি খুব ভালোভাবেই বুঝতে পারছ। তাই বেশি চালাকি করার চেষ্টা করো না। তোমার জন্য আরুকে যা যা সাফার করতে হয়েছে তা সবকিছু তোমাকেই ঠিক করতে হবে। রাজীব ভাই, আপনি আমার কথা শুনুন। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তোমার পাশে দাঁড়াতেও আমার ঘৃণা করছে। নেহাতি তুমি একজন মেয়ে বলে এখনও আমার হাত না চলে মুখ চলছে, না হলে তোমার মতো মেয়েকে তো তুমি গোটা নারীজাতির কলঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমি নারীজাতির কলঙ্ক। কিন্তু আপনাকে ভালোবেসে সেই কলঙ্ক আমি নিজের গায়ে নিতে প্রস্তুত। ছি। এ কেমন ভালোবাসা তোমার, যা অন্যের জীবন নষ্ট করতে শেখায়? এমন ভালোবাসা আমার চাই না। তুমি আমার সাথে চলো, আরুষি ও আরহামের পরিবারের সবার সামনে সমস্ত সত্যটা খুলে বলো। আরুর গায়ে যে মিথ্যা কলঙ্ক লেগেছে তোমার জন্য তা দূর করো। মারিয়া বলে, বেশ, আপনি যা যা বলছেন আমি তার সবটাই করব। কিন্তু তার বিনিময়ে আপনাকে আমায় ভালোবাসতে হবে, আমায় নিজের করে নিতে হবে। এসব কি পাগলের মতো কথা বলছো তুমি? তোমার মতো পাগল মেয়েকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। আমি কেবল তোমাকে ঘৃণাই করি। মারিয়ার পাগলামির মাত্রা বাড়ে। সে নিজের চুল খামচে ধরে বলে, ঘৃণা করেন আমায়? কোনো ব্যাপার না। এই ঘৃণা একসময় ভালোবাসায় বদলে যাবে। আমি খুব ভালো করেই জানি, ওই আরও আমাদের মাঝে না থাকলে আপনি আমাকেই ভালোবাসতেন। ভুল জানো তুমি, আরও থাকুক বা না থাকুক তোমাকে আমি কখনো ওই নজরে দেখতাম না। তাই এসব পাগলামি বন্ধ করো আর সবাইকে সত্যটা বলে দাও। শুধু শুধু আরুর লাইফটা নষ্ট করো না। পাগলামি? পাগলামির কি দেখেছেন আপনি এখনো? এবার দেখবেন আসল পাগলামি কাকে বলে। বলেই হঠাৎ করে মারিয়া এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রাজীব বলে ওঠে, এসব কি করছো তুমি? মারিয়া বলে, ভালোই ভালোই, যখন আমি আপনাকে পাব না তো একটু খারাপ ভাবে পেলাম। বলেই মারিয়া নিজের সালোয়ারের হাতা ছিঁড়ে ফেলে। নিজের আঙুল দিয়ে হাতে মুখে আঁচড় কাটতে থাকে। রাজীব বলে ওঠে, মারিয়া থামো, এসবের মানে কি? মারিয়া বাঁকা হাসে। অতঃপর মিথ্যা আর্তনাদ করে বলে ওঠে, কে কোথায় আছেন? প্লিজ আমাকে বাঁচান, সামবারি হেল্প মি। মারিয়া, কি বলছো এসব তুমি? থেমে যাও প্লিজ। এসব করে কি প্রমাণ করতে চাইছো তুমি? এরই মধ্যে লাইব্রেরিতে থাকা কিছু ছেলেপেলে ছুটে আসে রুমটির সামনে। তাদের আওয়াজ পেতেই মারিয়ার আর্তনাদ আরও তীব্র হয়। একসময় কয়েকজন ছেলে মিলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে আসতেই মারিয়া ছুটে গিয়ে তাদের পেছনে আশ্রয় নিয়ে বলে, আমাকে বাঁচান প্লিজ। রাজীব ভাই আমার শ্লীলতাহানির চেষ্টা করছে। রাজীব বলে ওঠে, এসব মিথ্যা। আমাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু উপস্থিত সবাই মারিয়াকেই বিশ্বাস করে এবং একজন যুবক এসে রাজীবের কলার চেপে ধরে তার মুখে ঘুষি দিয়ে বলে, একটা মেয়েকে একা পেয়ে তার সাথে জোর জবরদস্তি করা। এবার তোর মজা দেখাচ্ছি। অসরুজলে বোনা বিয়ে, সিজন ৩। লেখনীতে ইয়াসমিন খন্দকার। পর্ব ১৯। আরুষি ছুটে আসলো কলেজ লাইব্রেরিতে। নিজের কিছু বান্ধবীর মুখে সে শুনেছে লাইব্রেরিতে নাকি রাজীব ভাইকে আটক রেখে ঝামেলা হচ্ছে, তাই সে ছুটে এসেছে। আরুষি লাইব্রেরিতে এসেই দেখে রাজীবকে ঘিরে রেখেছে কিছু ছেলেপেলে, আর মারিয়া কান্না করতে করতে বলছে, রাজীব ভাই আমার দুর্বলতার সুযোগ দিয়েছে। আমার সাথে জোর করে আমার শ্লীলতাহানি। রাজীব চিৎকার করে বলে ওঠে, এসব মিথ্যা বলা বন্ধ করো মারিয়া। আমি এমন কিছুই করিনি। মারিয়া বলে, তাহলে কি আমার শরীরের এই দাগগুলো, আমার সেলোয়ারের ছেঁড়া অংশ, এসব কিছু মিথ্যা? আরুষি তৎক্ষণাৎ এগিয়ে এসে বলে, এসবের মানে কি? মারিয়া আরুষির দিকে ছুটে এসে বলে, আমি জানি আরু, তুই আমার উপর রেগে আছিস। কিন্তু অন্তত এই মুহূর্তে আমার পাশে দাঁড়া। এই রাজীব ভাই আমার শ্লীলতাহানির চেষ্টা করেছে। রাজীব করুণ চোখে আরুষির দিকে তাকিয়ে বলে, আমায় বিশ্বাস করো আরু, এই সব অভিযোগ মিথ্যা। মারিয়া নিজেই নিজের সালোয়ার ছিঁড়েছে আর নিজের নখ দিয়ে নিজের শরীরে আঁচড় কেটে এসব মিথ্যা অভিনয় করছে। আরুষি বলে ওঠে, আমি তোমায় বিশ্বাস করি রাজীব ভাই। আর আমি খুব ভালো করেই জানি এই মারিয়া নিজের স্বার্থের জন্য কতটা নিচে নামতে পারে। আর সেজন্য আমি তোমার পাশেই আছি। ততক্ষণে আরহামও সেখানে ছুটে আসে। সে গভীর চোখে সব ঘটনা পর্যবেক্ষণ করতে থাকে। এরই মধ্যে ভার্সিটির কিছু ছেলেপেলে খেপে গিয়ে বলে, এই ছেলেকে তো পুলিশে দিতে হবে, তারপর পুলিশই বিচার করবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। মারিয়া এবার বলে ওঠে, প্লিজ, আপনাদের কাছে আমার অনুরোধ, এই বিষয়টা নিয়ে থানা পুলিশ কিছু করবেন না। এটা আমার মান সম্মানের ব্যাপার। এসব জিনিস ছড়িয়ে পড়লে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। জানেনই তো, এখন একটা মেয়েকেই এসবের জন্য সমাজ দোষারোপ করে। এই দেখছেন না, আমার প্রিয় বান্ধবীও আমাকেই দোষারোপ করছে। অন্যরাও নিশ্চয়ই তাই করবে।
তাদের ভার্সিটির এক সিনিয়র মেয়ে এগিয়ে এসে মারিয়ার কাঁধে হাত রেখে বলে, তুমি কোনো চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে আছি। তোমার সাথে যা অন্যায় হয়েছে তার বিচার হবেই। না, প্লিজ আপু, আমাকে এসব বলে ভরসা দেবেন না। বাংলাদেশের আইনের উপর আমার কোনো ভরসা নেই। আমি জানি এখানকার আইন কতটা ঠুনকো। এখানে একজন দোষী বিচার পায় না, ভিকটিমকেই শাস্তি পেতে হয়। আর সেজন্য আমি চাই এই বিষয়টা থানা পুলিশ না হোক। তাহলে তুমি কি চাও? আমি শুধু একটা সম্মান নিয়ে এই সমাজে বেঁচে থাকতে চাই আপু। সেটা কিভাবে? রাজীব ভাই আমার সাথে যা করেছে তারপর এমনি আমাকে আর কেউ বিয়ে করবে না। তাই ভালো হয় যদি উনি আমাকে বিয়ে করে স্বীকৃতিটা দিয়ে দেন, তাহলে আমার আর সম্মান হারানোর ভয় থাকবে না। আমি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারব। কি বলছ কি তুমি? তুমি নিজের সাথে অন্যায়কারীকে বিয়ে করতে চাও? রাজীব বলে ওঠে, না, এটা সম্ভব না। প্রয়োজনে আপনারা আমায় থানায় নিয়ে চলুন। পুলিশের সামনেই না হয় সবটা প্রমাণিত হবে। কিন্তু এই মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না। এই বিয়েটা করার জন্যই তো ও এত কিছু করেছে। ওর এই পরিকল্পনা আমি কিছুতেই সফল হতে দেব না। মারিয়া বুঝতে পারে ব্যাপারটা হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। তাই সে বলে ওঠে, যদি এই বিয়েটা না হয় তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে। এই লোকটা তো কিছু দিন পর টাকার জোরে ঠিকই জেল থেকে বেরিয়ে আসবে, কিন্তু আমাকে সমাজের অপমান আর কটু কথা শুনে বাঁচতে হবে। আমি সেটা মেনে নিতে পারব না। তখন হয়তো আমায় গলায় দড়ি দিয়ে মরতে হবে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, দয়া করে আমায় ন্যায়বিচার পেতে সাহায্য করুন। এই বিয়ে ছাড়া আমি ন্যায়বিচার পাব না। রাজীব বলে, তোমার পরিকল্পনা আমি সফল হতে দেব না। এই বিয়ে আমি করব না। একটা ছেলে রাজীবের কলার ধরে বলে, বিয়ে করবি না মানে কি? নষ্টামি করার সময় এসব মনে ছিল না। এখন তোকে এই বিয়েটা করতেই হবে। আমি এই বিয়ে করব না। তবে রে, বলেই রাজীবের গায়ে ছেলেটা হাত তুলতে যাবে, এমন সময় আরুষি রাজীবকে আগলে দাঁড়িয়ে বলে, ওনাকে মারবেন না, উনি এই বিয়েটা করবে। রাজীব বলে, এসব তুমি কি বলছ আরু? আমি এই মেয়েটাকে? আরু ধীর স্বরে বলে, আমার উপর ভরসা রাখো রাজীব ভাই। আমি মারিয়াকে কিছুতেই জিততে দেব না। এই বিয়েটা আমি হতে দেব না। বিয়ের আগেই সমস্ত সত্যটা আমি সামনে আনব। এটা আমি তোমায় কথা দিলাম। তুমি এখন প্লিজ রাজি হয়ে যাও, না হলে আরও ঝামেলা হবে। রাজীব কিছুটা ভরসা পায় আরুষির কথায়। আর সে বলে, বেশ, আমি রাজি। আমি মারিয়াকে বিয়ে করব। মারিয়া বিজয়ীর হাসি হেসে মনে মনে বলে, শেষে আমার ভালোবাসাই জয়ী হল। আরুষি মারিয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, এখন যত হাসার হেসে নে মারিয়া, কিন্তু তোর সত্যি আমি সবার সামনে আনব। তোর যদি আমি মিস্টার আরহাম, রাজীব ভাই সবাই অনেক অপমানিত হয়েছে। এবার তুইও সেই সব অপমান ফিরে পাবি। আরহাম আরুষির দিকে এগিয়ে এসে বলে, আমার কেন জানি মনে হচ্ছে তোমার মাথায় কিছু চলছে আরুষি। তাছাড়া তোমার এই বান্ধবীকেও আমার খুব একটা ভরসা হচ্ছে না। ও যে মিথ্যা বলছে তা দিনের আলোর মতো পরিষ্কার। তাই নিশ্চয়ই তুমি এই বিয়েটা হতে দেবে না। ঠিক ধরেছেন আপনি। আর এটাই আমাদের হাতে একটা সুযোগ, যাতে করে আমরা মারিয়ার সমস্ত সত্যি সবার সামনে আনতে পারি। আরহাম বলে, আমি জানি তুমি হয়তো আমায় বিশ্বাস করো না, কিন্তু আমিও তোমার পাশে থাকতে চাই সত্যটা সবার সামনে আনার ক্ষেত্রে। বেশ, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া রাজীব ভাইকে নিরপরাধ প্রমাণে এখন আমার কারো না কারো সাহায্য লাগবেই। আরহাম আরুষির দিকে হাত বাড়িয়ে দেয়। আরুষিও হাতটা ধরে নেয়। এদিকে মারিয়া রাজীবের দিকে তাকিয়ে বলে, এবার তোমাকে আমি নিজের করে নেবই রাজীব ভাই। তুমি না চাইলেও এবার তুমি আমার হবে। রাজীব মারিয়ার দিকে ঘৃণাভরে তাকায়। তবুও মারিয়া খুব একটা পাত্তা দেন রাজীবের ঘৃণাভরা দৃষ্টিকে। এসবের মধ্যে হঠাৎ করে ভার্সিটির কিছু ছেলে বলে ওঠে, বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দেয়া উচিত, না হলে যেই আবার এই রাজীব পালিয়ে যায় বা কোথাও গা ঢাকা দেয়। মারিয়াও বলে, হ্যাঁ, ঠিক বলেছেন আপনারা। আজকে সন্ধ্যার মধ্যেই বিয়েটা দিতে হবে, আপনারা সব আয়োজন শুরু করুন। মারিয়ার মনে ভয় ছিল যে তার সত্যটা না সামনে চলে আসে। তাই সে তাড়াহুড়ো করে। এদিকে আরুষি ভাবনায় পড়ে যায়। সে আরহামকে বলে, এত তাড়াতাড়ি আমরা কিভাবে সব সত্য সামনে আনব? আরহাম বলে, আমাদের যে করেই হোক পারতেই হবে। এখন থেকেই কাজে লেগে পড়তে হবে। আরুষি সম্মতি জানায়। মারিয়া আরুষির দিকে তাকিয়ে ভাবে, আমি জানি তুই মনে মনে এই বিয়েটা আটকানোর ফন্দি আঁটছিস, কিন্তু কোনো লাভ হবে না। যেভাবে তুই নিজের বিয়ে আটকাতে পারিসনি, সেভাবে আমার আর রাজীব ভাইয়ের বিয়েও আটকাতে পারবি না। দিন শেষে জয় মারিয়ারই হবে। অশ্রুজলে বোনা বিয়ে।
সিজন ৩ লেখনীতে ইয়াসমিন খন্দকার পর্ব ২০ আরুষি ও আরহাম একসাথে বসে আছে। তারা দুজনে মিলে পরিকল্পনা করছে কিভাবে মারিয়ার সব ষড়যন্ত্র সামনে আনা যায়। আরহাম হঠাৎ করে বলে, আরুষি, আমাদের কাছে শুধুমাত্র আজ সন্ধ্যা পর্যন্ত সময় আছে, তার মধ্যে আমাদের যা করার করতে হবে, না হলে রাজীব ভাইয়ের সাথে মারিয়ার বিয়ে হয়ে যাবে। আরুষি বলে, ঠিক বলেছেন আপনি, এবার আর মারিয়াকে জিততে দিলে চলবে না, আমাদের এবার ওর সত্যটা সামনে আনতেই হবে। কিন্তু কিভাবে? দুজন মিলে অনেক সময় ধরে আসছিল, কিন্তু তাদের মাথায় কোনো বুদ্ধি আসছিল না। এমন সময় রাজীব মলিন মুখে তাদের দিকেই এগিয়ে আসে। তার করুণ দৃষ্টি দেখে আরুষি এগিয়ে যায়, রাজীবের কাঁধে হাত রেখে বলে, রাজীব ভাই, আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু তুমি এতটা ভেঙে পড়ো না। এই বিয়েটা হয়ে গেলে আমি শেষ হয়ে যাব। আরু, তুমি কেন আমায় মারিয়ার প্রস্তাবে রাজি হতে বললে? ওই মেয়েটা তো এটাই চেয়েছিল। এর থেকে তো আমার জেলে যাওয়াই ভালো ছিল। আরহাম এগিয়ে এসে বলে, এখনই এত ভেঙে পড়বেন না। যে কোনোভাবেই হোক এই বিয়েটা আমরা আটকাবই। কথা দিচ্ছি। রাজীব এবার একটু ভরসা পায়। মারিয়া দূর থেকে তাদের কথোপকথন শুনে হালকা হেসে বলে, তোমরা যতই চেষ্টা করো না কেন তাতে কোনো লাভ হবে না, দিন শেষে জয় এই মারিয়ারই হবে। মারিয়া কখনো হারতে শেখেনি, আর না তো এবার হারবে। বলেই সেও এগিয়ে এসে রাজীবকে উদ্দেশ্য করে বলে, রাজীব ভাই, আপনি এখনো এখানে কি করছেন? যান, বিয়ের প্রস্তুতি নিন, আজ আপনার সাথে আমার বিয়ে বলে কথা। সুন্দর করে সাজতে হবে না। রাজীব ঘৃণার সাথে বলে ওঠে, তোমার মতো মেয়েকে বিয়ে করার থেকে তো আমার মরে যাওয়াই ভালো। মরার কথা বাদ দিন রাজীব ভাই, আপনাকে আমার হাতে হাত রেখে সারাটা জীবন কাটাতে হবে। আরুষি বলে ওঠে, তুই এতটা নিচে নামবি জানলে আমি তোকে কখনো সাহায্য করতাম না মারিয়া। এভাবে কি কেউ ভালোবাসা পায়? শুধু রাজীব ভাইকে পাওয়ার জন্য তুই কতগুলো জীবন নষ্ট করলি। আমি কারো জীবন নষ্ট করিনি আরু, আমি শুধু নিজের জীবন সাজিয়েছি। বলেই মারিয়া স্থান ত্যাগ করে। আরুষি তার যাওয়ার দিকে তাকিয়ে বলে, অন্যের জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো সম্ভব নয়। এবার সেটা তুই টের পাবি। ভার্সিটির পাশেই ছোট্ট একটি কমিউনিটি সেন্টারে মারিয়া ও রাজীবের বিয়ের আয়োজন করা হয়েছে। মারিয়া বর্তমানে নিজের রুমে আছে। তার মা বাবা ও ছোট বোনও এসেছে। তাদেরকে মারিয়া কোনোভাবে ভুল বুঝিয়ে সবটা ম্যানেজ করেছে। তবে রাজীবের পরিবার থেকে কেউ আসেনি। মারিয়াও জোর করেনি। বিয়ের পর তো ঠিকই বউ হয়ে রাজীবের বাড়িতেই সে উঠবে। তখন তো রাজীব তাকে অস্বীকার করতে পারবে না। এসব ভেবেই লাল বেনারসি পরে আয়নার সামনে দাঁড়িয়ে মারিয়া বলে, বাহ মারিয়া, কত সুন্দর তুই। রাজীব ভাই যতই চেষ্টা করুক বেশিদিন তোর প্রেমে না পড়ে থাকতে পারবে না। কথাটা ভেবেই সে গুনগুন করে গাইতে থাকে। এমন সময় হঠাৎ করে তার রুমে ঢুকে কেউ দরজা বন্ধ করে দেয়। মারিয়া পিছন ফিরে তাকিয়ে আরুষিকে দেখে অবাক স্বরে বলে, আরু তুই? আরুষি সহসা মারিয়ার দিকে একটা বন্দুক ঠিক তার কপাল বরাবর তাক করে বলে, চুপ, একদম চুপ, এক পাও নড়ার চেষ্টা করবি না। মারিয়া বলে, এসব কি করছিস তুই আরু? বন্দুকটা নামা। না, আজ আমি বন্দুকটা নামাব না। এই বন্দুক তোর মাথার খুলি ভেদ করবে। আমার জীবন তো তুই নষ্ট করেছিস, কিন্তু রাজীব ভাইয়ের জীবন তোকে আমি নষ্ট করতে দেব না। আমি জানি তুই আমার সাথে মজা করছিস। এই বন্দুকে কোনো গুলি নেই, তাই না কি? বলেই উপরের দিকে তাক করে একটা গুলি ছোড়ে। মারিয়া কানে হাত দিয়ে বলে, আরু প্লিজ, এসব পাগলামি করিস না। আমি তো তোর প্রিয় বান্ধবী, তুই নিশ্চয়ই আমাকে মারবি না। কেন? পাগলামি কি শুধু তুই একাই করতে পারিস? আমি পারি না। আর তুই যদি বন্ধু হয়ে আমাকে ফাঁসাতে পারিস তাহলে আমি কেন তোকে গুলি করতে পারব না? না, আমাকে মারিস না প্লিজ। সবেমাত্র রাজীব ভাইয়ের সাথে আমি নতুন জীবনের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা শেষ করিস না। তাহলে নিজের করা সব অপরাধ তুই স্বীকার কর। না হলে কিন্তু। আচ্ছা, আমি করছি। হ্যাঁ, তোর আর আরহাম ভাইয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। আমার জন্যই তোরা মিথ্যা প্রেমের অভিনয় করেছিলি। আর সেই সব ছবি আমি সবাইকে দেখিয়ে দেই, যার ফলে তোদের বিয়েটা হয়। এতে তোর বা আরহাম ভাইয়ের কোনো দোষ ছিল না। আর রাজীব ভাইয়ের ব্যাপারটাও বল। রাজীব ভাই নির্দোষ ছিল। উনি আমার শ্লীলতাহানির চেষ্টা করেননি। আমি নিজের গায়ে নিজে আঁচড় কেটে আর সালোয়ারের হাতা ছিঁড়ে মিথ্যা অভিনয় করেছি। এমন সময় আরুষি বন্দুকটা নামিয়ে ঠাস করে মারিয়ার গালে থাপ্পড় বসিয়া বলে, সবটা স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার নিজের কর্মফল ভোগ কর। বলেই আরুষি ঘরের দরজা খুলে দেয়। ঘরের বাইরে মারিয়ার মা বাবা, আরহাম, আরিশা জাইদ, আফিফা নির্ঝর, ভার্সিটি
কিছু স্টুডেন্ট, শিক্ষক এবং পুলিশ অফিসাররা দাঁড়িয়েছিল। সবার পেছনে ছিল রাজীব। এতক্ষণে তার নিচু মাথা উঁচু হল। মারিয়ার মা মনোয়ারা খাতুন এগিয়ে এসে মারিয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে বললেন, ছি, আমার মেয়ে হয়ে তুই এত নিচে নামবি আমি ভাবতেও পারিনি। নিজের স্বার্থের জন্য তুই এতজনের জীবন নষ্ট করে দিলি। আমার তো আফসোস হচ্ছে তোকে জন্ম দেওয়ার জন্য। মারিয়ার বাবাও বলে ওঠেন, আজ থেকে মারিয়া আমার কাছে মিথ। আজ থেকে আমার শুধু একটাই মেয়ে। বলেই তিনি মারিয়ার ছোট বোনকে বুকে আগলে নেন। মারিয়া করুণ কণ্ঠে বলে, আব্বু। চুপ। ওই মুখ দিয়ে আর কখনো আমায় আব্বু বলে ডাকবে না। আরিশা খন্দকারও বলে ওঠেন, তুমি আর আরু সেই ছোটবেলার বান্ধবী। তোমাকে আমি কখনো আরুর থেকে আলাদাভাবে দেখিনি। আর সেই তুমি কিনা আমার আরুর এত বড় ক্ষতি করলে। মনোয়ারা আক্তার আরুষির সামনে গিয়ে হাত জোর করে বললেন, আমাকে ক্ষমা করে দিও মা। আমি নিজের মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারিনি, যার ফল তোমাদের ভোগ করতে হল। অতঃপর তিনি রাজীবের কাছেও ক্ষমা চান। রাজীব বলে, এভাবে ক্ষমা চাইবেন না আন্টি। আপনাদের কোনো দোষ নেই। আপনাদের মেয়েই মানসিক অসুস্থ হয়ে উঠেছে। ওকে এসাইলামে পাঠানো দরকার। মারিয়া বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানছি আমি অনেক ভুল করেছি, কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই। কারণ যা করেছি আমি নিজের ভালোবাসা পাওয়ার জন্য করেছি। আর ভালোবাসা আর যুদ্ধের সবই গ্রহণযোগ্য। এবার মারিয়ার বাবা এগিয়ে এসে তাকে থাপ্পড় মেরে বলেন, বেহায়া মেয়ে, সবার সামনে এসব বলতে লজ্জা করছে না। মনোয়ারা বেগমও মারিয়াকে আরও একটা থাপ্পড় দিয়ে বলেন, তুই এমন হবি জানলে জন্মের পরই তোকে বিষ খাইয়ে মারতাম বা নিজেই মরে যেতাম। এবার তাদের ভার্সিটির এক সিনিয়র মেয়ে এগিয়ে এসে মারিয়াকে ঠাস করে থাপ্পড় মেরে বলে, তোমাকে আমরা বিশ্বাস করেছিলাম, আর তুমি আমাদের এভাবে ঠকালে। আমার বিশ্বাস নিয়ে এভাবে খেললে। রাজীব বলে ওঠে, তোমার মুখে ভালোবাসার মতো এত পবিত্র শব্দ মানায় না। তুমি কারও ভালোবাসা পাওয়ার যোগ্য নও। চলবে। আজকের এত সুন্দর পর্বের জন্য সবার সুন্দর সুন্দর গঠনমূলক মন্তব্য চাই। না হলে পরবর্তী পর্ব 2 দিন পর দেব। আর হ্যাঁ, সবাই একটু গুনুন তো মারিয়া আজ কয়টা থাপ্পড় খেয়েছে।